তুমি কি মনে করেছিলে তোমাকে আমি বিয়ে করার জন্য এখানে এসেছি? আরে, তোমাকে বিয়ে করতে না, চরম প্রতিশোধ নিতে এখানে এসেছি আমি। তোমার বাবা ভাইয়ের সম্মান নষ্ট করার জন্য এসেছি। এতগুলো মানুষের সামনে তোমাদের ভালো মানুষের আড়ালে যে খারাপ মুখোশটা আছে তা সবার সামনে তুলে ধরতে এসেছি। তোমাদের মতো ধনীর ছেলে মেয়েদেরকে এর চেয়ে আর বড় কোনো সাজা দেওয়া যায় না। তবে প্রতিশোধ এখনো বাকি আছে, আর এই প্রতিশোধটা তোমার ভাইয়ের জীবন দিয়ে দিতে হবে। এতক্ষণ যে এই কথাগুলো বললো সে হলো আমাদের গল্পের হিরো শামীম। কথাগুলো অনেক রেগে বলেছে, যা শামীমের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। চাঁদ আর তার বাবা শামীমের এমন কথার কোনো মানে বুঝলো না। শামীমের কথাগুলো যেন তাদের মাথার উপর দিয়ে গেছে। বিয়ে বাড়িতে এত আয়োজন, এত মানুষ এসেছে, তার চেয়েও বড় কথা শামীম পুরো বর সেজে এসেছে চাঁদকে বিয়ে করার জন্য। চাঁদ আর শামীম তো একে অপরকে অনেক ভালোবাসে। শামীম এই শহরের নামকরা ব্যবসায়ী ইব্রাহিম খলিলের একমাত্র ছেলে। আজ বিয়ে না হওয়া মানে শুধু চাঁদের বাবা আসলাম শিকদারের সম্মান না, সাথে শামীমের বাবা ইব্রাহিম খলিলের সম্মানও চলে যাবে। শামীম, তুমি এসব কি বলতেছো? কেন আমাকে বিয়ে করবে না? কেন বা বলতেছো আমার উপর চরম প্রতিশোধ নিতে চাও? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করছো আগে তোমার বাইকে পাই, তারপর বুঝবে অপরাধটা কি। শামীম শয়তানি হাসি দিয়ে কথাটা চাঁদকে বলল। চাঁদ শামীমের এসব অদ্ভুত কথা আর হাসির কোনো মানে বুঝতে পারল না। তখন চাঁদের বাবা শামীমের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আমার ছেলে কি এমন অপরাধ করেছে যার কারণে আমার ছেলের জীবন নিতে চাও? আর আজকের এই বিয়ে বাড়িতে তোমার এরকম আচরণ কেন? কই, আগে তো এমন শির উঁচু করে কথা বলো নাই। চাঁদের বাবা শামীমকে কথাগুলো একটু রেগেই বলল। আর শামীম চাঁদের বাবার কথা শুনে এবার উচ্চ স্বরে হাসতে থাকলো। বিয়ে বাড়িতে আসা সব মেহমান অবাক ছাড়া আর কিছুই হতে পারছে না। তারা বুঝতে পারছে না যেখানে বর এত ঢোল ঢাক পিটিয়ে সানাই বাজিয়ে ফুলে সাজানো গাড়িতে করে বিয়ে খেতে আসলো, আর সে এখন বলছে বিয়ে করবে না, প্রতিশোধ নেবে। ওই, তুমি এসব কি বলতেছো? কি এমন কি দোষ আমার, যার কারণে আমার বাবার উঁচু মাথা নিচু করে দিলে? আমার বাবা ভাইয়া কি করেছে সেটা বলো। নিশ্চয়ই তুমি মজা করতেছো, তাই না? চাঁদ কথাগুলো কেঁদে কেঁদে শামীমকে বলল। শামীম চাঁদের চোখের পানি দেখে নিজের মুখের হাসি আটকে রাখতে পারল না। শামীমও হো হো করে হাসতে হাসতে বলল, সময়টা আসুক আর তোমার ভাইয়ের দেখাটা পাই, তখন বুঝবে কারণটা কি। আমার ছেলে তোর কি ক্ষতি করেছে যার কারণে এমনভাবে কথা বলিস? বললাম তো সময় বলে দেবে। খলিল সাহেব, কি বলে আপনার ছেলে এসব? প্রথমত শামীম আমার ছেলে না, দ্বিতীয়ত শামীম যে প্রতিশোধ নেবে তাকে আমি সাহায্য করতেছি মাত্র। আর শিকদার, তোর মনে আছে তোর এই বাসার কাজের মানুষ ছিলাম আমি। মানে কি বলেন এসব আপনি? আজ থেকে 5 বছর আগে তোর বাসার কাজের মানুষ ইব্রাহিমকে চিনিস? আমি সেই ইব্রাহিম। আর আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে তোর ছেলে আর তার বন্ধুরা দর্শন করেছিল। এই তোর মেয়ে সব কিছু দেখার পরেও বলেছিল আমার মেয়ে নাকি একটা বেশ্যা, টাকা বিনিময়ে এসব করেছে। তোর টাকার জোরে কোথাও বিচার পাইনি আমি। আর আমার মেয়েটা এসব অবিচার আর দর্শনের কালি গায়ে মেখে বাঁচতে পারল না, টেনে নিচে নিজের জীবন দিয়ে দিল। সেদিনই প্রতিজ্ঞা করি তোর ওপর আর তোর ছেলে মেয়ের ওপর চরম প্রতিশোধ নেব। আর আল্লাহ সেই সময় আমাকে এক ভালো মানুষের সন্ধান দেয়। আর আজ আমি দেশের টপ বিজনেসম্যান, কিন্তু একাই তোর কোনো ক্ষতি করতে পারতেছিলাম না। আর সেই সময় তো শামীমের সাথে আমার দেখা, আর আজ এসব করা। এখন তোর মেয়েকে বিয়ে কে করবে তাই দেখব। তুই এখন মুখ মানুষকে কেমন করে দেখাবি তাই দেখব। এতক্ষণ আসলাম শিকদার বুঝলো এবং খলিল সাহেবকে চিনতে পারল। আসলাম শিকদার এখন নিজের কপাল নিজেই চাপাচ্ছে। কি করে সে এত বড় ভুল করতে পারে? কেন সে প্রথমে ইব্রাহিমকে চিনতে পারলো না? কিন্তু এত কিছুর মাঝেও এটা বুঝতে পারছে না যে শামীম কিসের প্রতিশোধ নিতে চায়, আর শামীম বা কে। চাঁদ আর তার বাবা যেন কিছুই বুঝতে পারছে না। তখন চাঁদ বলে, এই, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কেন বিয়ে করবে না আমাকে? মনে আছে দুজনে কত স্বপ্ন দেখেছি, দুজনের কত আশা ছিল। সেগুলো কি ভুল ছিল, নাকি সেগুলো শুধু মন গলানোর কথা ছিল? চুপ করো। শামীমের এমন চিৎকার শুনে বিয়ে বাড়িতে আসা সব মেহমান অবাক হয়ে গেল। এতক্ষণ ঠিক হাসতে ছিল শামীম, কিন্তু এখন চাঁদের এমন কথা শুনে কেন শামীম রেগে গেল। শামীমের এমন চিৎকার শুনে চাঁদ পুরো ভয় পেয়ে গেল।
শামীমের দিকে চোখ তুলে তাকাতে পারছে না। চাঁদের বাবা আবারও শামীমকে অনুরোধ করছে, নাই হলো শামীম ইব্রাহিম খলিলের ছেলে, তবু তিনি তার মেয়ের সাথে শামীমের বিয়ে দিতে চান। এই বিয়ে যদি না হয় তাহলে পুরো দেশের মানুষের কাছে তার সম্মান নষ্ট হয়ে যাবে। কালকের পত্রিকার পাতায় বড় করে লেখা হবে, স্বনামধন্য ব্যবসায়ী এবং এমপি আসলাম শিকদারের মেয়ের বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে। আর বিরোধী দলের নেতারা যদি জানে তাহলে তার রক্ষী নেই, তার উঠতে বসতে তাকে নানান রকম কথা শোনাবে। অনেকটা রেগে শামীম বলছে, কি মনে করেছেন আসলাম শিকদার? আপনি বলবেন আর আমি বিয়ে করব? আপনার মেয়ে তো আমার পায়ের নখের যোগ্যতাও রাখে না, আর তাকে বিয়ে করব আমি? আসলাম শিকদার, হিসাবের খাতাটা সবেমাত্র আপনার খুলেছে, এবার দিব চরম শিক্ষা আপনাকে আর আপনার ছেলেকে। খলিল সাহেব তখন বলছে, বাবা শামীম, এখানে আমাদের আর সময় নষ্ট করা কোনো মানে হয় না। চলো আমরা এখান থেকে চলে যাই। হিসাবের খাতা যখন খুলেছ তখন হিসাবটা না হয় নিজেই করিও। শামীম যখন চলে যাবে তখন চাঁদ শামীমের সামনে দুহাত প্রসারিত করে ছলো ছলো চোখে শামীমের দিকে তাকিয়ে আছে। চাঁদের হাতের মেহেদির রং এখনও শুকিয়ে যায়নি। এই চাঁদের ভালোবাসা পাবার জন্য শামীম কত কী না করল। চাঁদ তো বারবার বলেছিল এসব প্রেম ভালোবাসা সে বিশ্বাস করে না, তবুও শামীম চাঁদের পিছু ছাড়েনি। শেষে চাঁদ এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে যায়। যখন এই চাঁদের সাথে শামীমের প্রেমের সম্পর্ক শুরু হয়, শামীমের ভালোবাসা দেখে তো চাঁদ অবাক। এত কেয়ারিং, এত সেবা। ঘুরতে যাওয়া চাঁদের পাটা মাটিতে রাখতে দিত না। চাঁদ নিয়ে স্বপ্ন দেখা, বিয়ের পর কী কী করবে, কোথায় হানিমুনে যাবে, কতদিন থাকবে, তাদের প্রথমে ছেলে হবে না মেয়ে হবে, তা নিয়ে খুনসুটিময় ঝগড়া তো লেগেই থাকতো। প্রতিদিন রাতে গুড নাইট বলে চাঁদকে ঘুম পাড়ানো, আবার প্রতিদিন সকালে গুড মর্নিং বলে চাঁদের ঘুম ভাঙানো। তিনবেলা চাঁদ ঠিকমতো খেয়েছে কি না তার খোঁজ নেওয়া। আজ কী ধরনের পোশাক পরেছে, সেই পোশাক দিয়ে চাঁদের শরীরের কোন অংশ দেখা যাচ্ছে কি না তা মানা করা। চাঁদকে সব সময় ঢিলে পোশাক পরতে বলা, নিয়মিত নামাজ আদায় করতে বলা। যে মেয়েটা বাবার কাছে থাকা অবস্থায় কোনো দিন এত ভালোবাসা, এত কেয়ারিং পায়নি, এমনকি কেমন পোশাক পরলো, খেলো কি না, কোথায় গেল তো কোনো খবর নিত। সেখানে শামীম তাকে এত পরিবর্তন, এত ভালোবাসা দিল, সেখানে চাঁদ কেমন করে শামীমের ভালোবাসা মিথ্যে বলবে? যেখানে শামীম চাঁদের হাতটা ধরতে গেলেও চাঁদের পারমিশন নেয়, সেখানে কি করে চাঁদ মনে করবে শামীম আজ তার সাথে এমন ব্যবহার করবে? যে শামীম চাঁদকে একা বাসাতে পুরো রাত কাছে পেয়েও ছুঁয়েই দেখেনি, সেই শামীম কেমন করে আজ বিয়ে ভেঙে দিতে পারে? এভাবে আমাকে একা করে চলে যাবে তুমি? একটা বার কি ভেবে দেখেছো কতটা খারাপ অবস্থা হতে পারে আমার? তোমাকে নিয়ে ভাবা সব স্বপ্নগুলো কি আমার স্বপ্নই থেকে যাবে? তাহলে কেন আমাকে এত পরিবর্তন করে দিলে তুমি? তাহলে কেন আমার পাথর মনে ভালোবাসার সৃষ্টি করলে তুমি? তাহলে কেন আমার বেপরোয়া জীবনটাকে এত সুন্দর করে দিলে? আমি এখন কাকে নিয়ে বাঁচবো বলতে পারো তুমি? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে না পেলে মরেই যাব। তুমিই তো আমার সব। দেখো না, আমার হাতে তোমার নামে মেহেন্দি এখনও মেয়েদের রং শোকায়নি। তোমার অভ্যেসকে কেমন করে ভুলে থাকবো আমি? বলতে পারো কি তুমি? যে আমি জীবনেও ভাবতাম না বিয়ে করব, সে আমি আজ তোমাকে পাবার জন্য কান্না করতেছি। যে তুমি আমার চোখের জল সহ্য করতে পারতে না, সেই তুমি কেমন করে আমার চোখের জল দেখেও এমন শয়তানের মতো হাসতেছো? চাঁদ পাগলের মতো কেঁদে কেঁদে শামীম কেমন করে কথাগুলো বলছে। চাঁদ যতটা কান্না করছে, শামীম তার থেকেও বেশি হাসছে। এটা তো মাত্র নমুনা, এখনো অনেক কিছু বাকি। শোনা সব নিজ চোখে দেখতে দেখো। তোমাকে কে বলেছে আমার নামে মেহেদি করতে হাতে? তোমাকে কে বলেছে আমাকে এত ভালোবাসতে? তোমাকে কে বলেছে আমাকে তোমার অভ্যাস করতে? শোনা, শোনো, তোমার গায়ে যে কলঙ্কের দাগ লাগিয়ে দিলাম, তা শুধু তোমার শরীরে একা না, তা তোমার পরিবারের সবার শরীরে লেগে থাকলো। এমন শয়তানি হাসি দিয়ে কথাগুলো বলছে, তা দেখে বিয়েতে আসা মেহমান সবার রাগ হচ্ছে। এই ছেলেটা চায় কি? মানুষ মানুষকে খুন করলেও এত বড় সাজা দেয় না, আর এই ছেলের সাথেই বা চাঁদের পরিবারের কিসের এত শত্রুতা? শামীমের এমন কথা শুনে এবার চাঁদের মা শামীমের কাছে এগিয়ে আসলো। আচ্ছা বুঝলাম, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে তোমার কাছে অনেক বড় অপরাধ করেছে, কিন্তু আমি তো তোমার কাছে কোনো অপরাধ করি নাই। আমাকে তো তুমি মা বলে ডাকতে। তোমার মা তোমার কাছে আজ তার আঁচল পেতেছে। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। চাঁদের মায়ের এমন কথা আর কাজ করা দেখে শামীম নিজে এগিয়ে গিয়ে চাঁদের মায়ের শাড়ির আঁচল ধরে বলতে লাগলো, জানো মা, আমি না এমন ছিলাম না।
আমার একটা সুন্দর জীবন ছিল, অনেক স্বপ্ন ছিল দুচোখে, তা তোমার ছেলে নিজ হাতে নষ্ট করে দিয়েছে। আর তোমার মেয়ের কথাই বা কি বলবো মা, তোমার মেয়েও আমাকে অনেক বড় কষ্ট দিছে। এ ঢাকা শহরে মা আমি এমনি এমনি আসি নাই, এসেই তোমার মেয়ের হাতে পড়ে। আর তোমার মেয়ে যা করেছে আমার সাথে, তা কেমন করে বলবো মা? দয়া করে এমন কোনো কিছু করতে বলো না যে আমি রাখতে পারবো না। আমি কিছুই বলবো না, শুধু জানতে চাই আমার ছেলে আমার মেয়ের কি অপরাধ? আমি যখন এই অচেনা শহরে পা দিই, তখনই তোমার মেয়ের সাথে আমার দেখা। জানো মা, এই তোমার মেয়ে নেশা করতো, মাতাল ছিল। রাতের আধারে তোমার মেয়ে নেশা করার টাকা ছিল না, তখন আমার দেখা পায়। আমাকে সে ডেকে নিয়ে গিয়ে এক গলির মাঝে দাঁড় করিয়ে হাতে ছুরি বের করে আমার কাছে যা আছে তা চায়। আমি তাকে অনেক অনুরোধ করে বলি আমার কাছে মাত্র 1600 টাকা আছে, দিতে পারবো না। কিন্তু সে আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে আমি তার ছুরি কেড়ে নিই। তোমার মেয়ে নিজের পোশাক এমনভাবে ছিঁড়ে ফেলে, বা কী বলবো, তার নগ্ন শরীর আমার চোখের সামনে থাকে। তখন সে ঝুরে ঝুরে চিৎকার করতে থাকে আর বলি, কি আছো বাচ্চো, আমাকে দর্শন করতে চাচ্ছে, আমার টাকা পয়সা মোবাইল সব কেড়ে নিল। তার এমন চিৎকার শুনে আশেপাশে থাকা মানুষজন চলে আসে, এসে কোনো কিছু না বলে আমাকে মারতে থাকে। হেগা তো আমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, তারপর পাবলিকের মার। এই সামান্য কারণে তাকে এত বড় শাস্তি দিতেছো তুমি? মা, এটা তোমার কাছে সামান্য হলেও আমার মতো অটো চালকের কাছে এটা বিশাল। এই 1600 টাকা ছিল আমার ঢাকা শহরে থাকা সম্ভব। আর ছুরি যে ঢুকিয়ে দিল, যদি মরে যেতাম। আর মানুষ দিয়ে যে পিটিয়ে নিল, আর সে যে আমাকে ধর্ষক বানালো। এই শহরে চলতে গেলে আগে টাকা লাগে, পরে বাপ লাগে, মা। তোমার মেয়েকে পরে ঠিক দর্শন করতে পারতাম, করি নাই। তোমার মেয়েকে ভালো করে দিয়েছি, বাকিটা তোমার ইচ্ছা। এখন আমি আসি। চাঁদ শামীমের এই কথাগুলো শুনে এখন থেকে 2 বছর আগের কথা মনে পড়ে গেল। তাহলে সেদিনের সেই ছেলেটা শামীম, আর এই কথা তো আমি শামীমকে বারবার বলেছি, আমি একজনের সাথে বড় অন্যায় করেছি, তার দেখা পেলে ক্ষমা চাবো। তাহলে শামীম সব জেনেও আমাকে বলেনি সেদিনের সেই ছেলেটা শামীম? আমি তো তখন খারাপ ছিলাম, এখন তো আমি তার সংস্পর্শে এসে ভালো হয়ে গিয়েছি। শামীম তো নিজেই বলে ক্ষমাকারীকে আল্লাহ অনেক ভালোবাসে, তাহলে সে নিজে কেন আমার সাথে এমন করলো? আমি তখন ভুল করেছি তাই বলে সে আমার উপর এমন প্রতিশোধ নেবে? শামীমের ভালোবাসার মাঝে তো কোনো খুঁত ছিল না, তাহলে কেন শামীম আমার সাথে বিয়ে করতে চাচ্ছে না? আমার এখনো একটা প্রশ্নের জবাব দাওনি শামীম। তোমার ছেলের অপরাধের কথাটা না হয় তোমার ছেলেকে মেরে ফেলার পর বলবো। শামীমের এমন কথা শুনে আসলাম শিকদার বলছে, আমার ছেলে কি মেরে ফেলার আগে তোকে 14 শিকের মাঝে ঢুকতে হবে, জানোয়ারের বাচ্চা? এই তো নিজের অবস্থানে চলে এসেছেন আসলাম শিকদার। আমার কিছু করতে পারবেন না, থানা শুধু আপনি কিনতে পারবেন না, থানায় থাকা পুলিশকে আমিও কিনতে পারি, আসলাম শিকদার। চাঁদের মা তখন শামীমকে আবার বলছে, দয়া করে আমার ছেলের কোনো ক্ষতি করো না তুমি। আমার ছেলে অনেক ভুল করেছে, হয়তোবা তাই বলে তাকে মেরো না। মারতাম না যদি সে আমার কথা শুনতো। জানো মা, তোমার ছেলের পায়েও পড়েছিলাম, কিন্তু তোমার ছেলে আমার কোনো কথা শুনে নাই। আমার ভাইয়ের সাজা তাহলে আমাকে কেন দিচ্ছ? যার সাজা তাকে দাও। একটা বার তোমার মনে আমার জন্য দয়া হচ্ছে না? যে মেয়েটা জিন্স টি শার্ট ছাড়া পোশাক পরতো না, সেই মেয়েটাই আজ লাল বেনারসি পরে তোমার ঘরের ঘরণী হওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। স্বপ্ন দেখা ভালো, তবে এত বেশি জেগে স্বপ্ন দেখা ভালো না। শামীম আর কাউকে কোনো কিছু না বলে ইব্রাহিম খলিলের সাথে চাঁদের বিয়ে বাড়ি থেকে চলে যেতে থাকলো। চাঁদ দৌড়ে গিয়ে শামীমকে জড়িয়ে ধরল। শামীম চাঁদকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। শামীম মনে মনে বলছে চাঁদের প্রতি তার দুর্বল হলে চলবে না। আর মাত্র বেঁচে আছে ওই চাঁদের ভাই, তাকে মেরে ফেলতে পারলেই শামীম হয় আইনের কাছে আত্মসমর্পণ করবে, না হলে তার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়নে চলে যাবে। কিন্তু সে চাঁদকে সরাতে পারছে না। চাঁদও নাছোড়বান্দা, শামীমকে শক্ত করে জড়িয়ে ধরেছে, তা ধরেছে, ছাড়ার নাম পর্যন্ত নিচ্ছে না। শামীম কোনো রকম চাঁদকে ছাড়িয়ে দিয়ে দ্রুত পায়ে গাড়িতে গিয়ে বসলো, আর গাড়ি চলতে থাকলো। চাঁদ পাগলের মতো গাড়ির পেছনে দৌড়াতে থাকলো। এক পর্যায়ে দৌড়ে গিয়ে চাঁদ একটা গাড়ির সাথে ধাক্কা খেলো, আর সেখানেই চাঁদ পড়ে গেল। চাঁদের এমন পাগলামি দৌড়া দেখে চাঁদের বাবা মা চাঁদের পেছনে দৌড়ালো, কিন্তু সামনে গিয়ে দেখে একটা গাড়ি চাঁদকে ধাক্কা দিয়ে চলে গেল। চাঁদ আজ 3 দিন ধরে ক্লিনিকে ভর্তি আছে। আজ 3 দিন থেকে চাঁদের জ্ঞান ফিরছে না, কিন্তু মাঝে মাঝে চাঁদ মুখ দিয়ে শুধু শামীম শামীম করে এর বাইরে আর কিচ্ছু বলে না।
সারা দেশের মানুষের কাছে আসলাম শিকদারের মাথা নত হয়ে গেছে, কারো কাছে মাথা তুলে কথা বলতে পারছে না। আত্মীয় স্বজন সবাই চাঁদের পরিবারকে খারাপ ভাবা শুরু করে দিয়েছে। আর এদিকে চাঁদ ক্লিনিকের বেডে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। বিয়েবাড়ি থেকে শামীম চলে আসার পর খলিল সাহেব শামীমকে তার রুমে ডাকলেন। বাবা শামীম, এভাবে তুমি রাকিবকে খুঁজে পাবে না। এ কথা বলবেন না বাবা, আমার যে তাকে খুঁজে পেতে হবে, আর তাকে এই দুনিয়ার সবচেয়ে কষ্টের মৃত্যু আমাকে নিজ হাতে দিতে হবে। তুমি এ পর্যন্ত 6টা খুন করেছ। পুলিশ তোমাকে খুঁজতেছে, কিন্তু তোমার কোনো ফটো না থাকায় তারা তোমাকে খুঁজে পাচ্ছে না। 7 নাম্বার খুনটা করেই আমি নিজেই পুলিশের কাছে ধরা দেব বাবা। আপনি শুধু আপনার লোকদেরকে বলুন রাকিব এখন কোথায় আছে। তুমি কিছুদিন অপেক্ষা করো, আর আপাতত আগের ঠিকানায় তুমি চলে যাও। তোমার বিশ্রামের প্রয়োজন। আজ অনেক দিন থেকেই তো তুমি রাকিবকে খুঁজতেছ। শামীম আর কোনো কিছু না বলে ইব্রাহিম খলিলের দেয়া একটা ফ্ল্যাটে যেখানে শামীম থাকতো সেখানে চলে যায়। চাঁদের কি হলো তার শামীম খোঁজ নেয় না। চাঁদের উপর প্রতিশোধ নেওয়ার কোনো কারণ ছিল না। চাঁদকে শামীম ক্ষমা করিয়ে দিয়েছিল, কিন্তু যেদিন শুনলো আর দেখলো চাঁদ রাকিবের বোন আর রাকিবের প্রাণ চাঁদ, তাই তো শামীম চাঁদকে তার প্রেমের জালে ফাঁসায়। কিন্তু যখন রাকিবের বন্ধুগুলো মরছিল ঠিক সেই সময় রাকিব গায়েব হয়ে যায়। কোথায় আছে তা শামীম নিজেও জানে না। অনেক জায়গায় খোঁজ করেছে, লোক লাগিয়ে দিয়েছে, তবুও রাকিবের সন্ধান শামীম পায়নি। তাই তো চাঁদকে মিথ্যে বিয়ের কথা বলে এত আয়োজন করেছিল, যদি রাকিব নিজের বোনের বিয়েতে উপস্থিত থাকে। কিন্তু রাকিব সেখানে উপস্থিত ছিল না। রাকিবকে দেখতে পেলে যেখানেই সেখানে সবার সামনে সে মেরে ফেলতো শামীম। আজ সপ্তাহখানেক পর চাঁদের জ্ঞান ফিরেছে। মাথায় জোরে বাড়ি খাওয়ার ফলে সে যে জ্ঞান হারিয়ে ফেলেছিল, আজ তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই চাঁদ চারদিকে শুধু শামীমকে খোঁজ করছে। চাঁদের এখন তো শামীম ছাড়া চলবে না, তাই তো চাঁদ চারিদিকে ভালো করে খোঁজ করছে। চাঁদের চাহনি দেখে চাঁদের মা চাঁদকে বলল, তুই যাকে খুঁজতেছিস সে এখানে নাই, আর তোর কাছেও কোনোদিন ফিরে আসবে বলে মনে হয় না। আম্মু, এভাবে বলো না, আমার অনেক কষ্ট হয়। আমি যে শামীমকে ছাড়া বাঁচতেই পারবো না। শামীম যে আমাকে বেঁচে থাকার জন্য নতুন করে একটা প্রাণ দিয়েছে। যেখানে তোমাদের কারো কথা শুনতাম না, কাউকে সম্মান করতাম না, দেখো না আম্মু, সেই আমি এখন কত ভালো হয়ে গেছি। শামীম যে আমার বেঁচে থাকার প্রাণ আম্মু। আমার দেহের ভেতর যে প্রাণ পাখি আছে সেটা যে শামীম। চাঁদ কেঁদে কেঁদে কথাগুলো বলল। আর চাঁদের কান্না করা দেখে চাঁদের মাও কেঁদে দিল। একমাত্র মেয়ে যার কোনো আবদার পরিবারের কেউ আপূর্ণ রাখেন, সেই মেয়ে আজ একজনকে খুব করে যাচ্ছে, কিন্তু তারা তাকে সেই জিনিসটা এনে দিতে পারছে না। যে চাঁদের চোখে কখনো পানি ছিল না, সেই চাঁদ বিয়ের দিন থেকে আজকে দিয়ে চলেছে। এমন সময় চাঁদের বাবা ভেতরে আসে। চাঁদের জ্ঞান ফিরেছে দেখে চাঁদের বাবার দেখে মনে হয় প্রাণ ফিরে এলো। তিনি ধীর পায়ে চাঁদের কাছে এগিয়ে গেলেন, আলতো করে চাঁদের হাতটি ধরল। বাবা মা যতই খারাপ হোক না কেন, চাঁদের কাছে নিজের সন্তান যেন কলিজার টুকরা। আমার কলিজার টুকরোটা কেমন আছে? আর আমার ছোট মাটা কান্না করতেছে কেন? চাঁদের বাবা কেঁদে কেঁদে কথাগুলো বলল। আব্বু, আমাকে শামীমের কাছে নিয়ে চলো না। আমি যে তাকে ছাড়া সুস্থ হব না। সে যে আমার বেঁচে থাকার অক্সিজেন আব্বু। চাঁদের এমন কথা শুনে চাঁদের বাবা চাঁদের হাত ছাড়িয়ে দূরে সরে এসে নিজের চোখের জল মুছে কঠোর গলায় চাঁদকে বলল, যে ছেলে তোর ভাইকে খুন করতে চায়, সেই ছেলে এখন তোর কাছে সব হয়ে গেল? যে ভাই তোকে কখনো কোনো কিছুর অভাব দেখতে দেয়নি, সেই ভাইকে যে খুন করতে চায়, তার কথা বলিস? একটা বারও কি জানতে ইচ্ছে করে না তোর ভাই কেমন আছে, কোথায় আছে? নিশ্চয়ই ভালো আছে। তোমার ছেলেকে কখনো তুমি খারাপ রাখতে দেবে না আব্বু। আব্বু, ভাইয়াকে তো আমি খুন হতে দেব না। আমি আগে শামীমের কাছে যাব, তারপর তার সাথে সব কিছুর জবাব নেব আমি। কেন সে আমার ভাইয়াকে মেরে ফেলতে চায়? যে ভাই কোনোদিন কারো ক্ষতি করে নাই, সে ভাইকে কেন সে মেরে ফেলতে চায় সেটাই তো জানতে হবে আমার। চাঁদ ঠিক কথাই বলেছে রাকিবের বাবা, আমাদের জানা উচিত কেন সে এমন করতে চায়। চাঁদের বাবা অনেকক্ষণ ভাবলো এবং তার মনে পড়ল তার ছেলে কার সাথে কি করেছে। কিন্তু তার মতে তো শামীম সেই ছেলে হতেই পারে না, কারণ শামীম হলো শহরের ছেলে, আর রাকিব যে ছেলেটার ক্ষতি করেছে সে তো গ্রামের খ্যাত ছিল। চাঁদের বাবার যেন হিসেব মেলছে না, কোথায় যেন কিছু একটা ভুল হচ্ছে তার। আব্বু, ভাইয়া কোথায় আছে? আর ভাইয়ার সাথে কি তোমার কথা হয়েছে? এই তো কথা হলো, তোর কথা জিজ্ঞেস করলো, আর সে তোর চিন্তা করতেছে এখন। বলো না আব্বু, ভাইয়া কোথায় আছে?
সেটা তোকে বলবো না, কারণ তুই তোর জন্য ভালোবাসা পাওয়ার জন্য নিজের ভাইকে মৃত্যুর মুখেও দিতে পারিস। রাকিব যেখানে আছে অনেক ভালো আছে, ওর চিন্তা তোকে করতে হবে না। আব্বু, তোমার ছেলে হতে পারে, কিন্তু সে আমার ভাই। তার হাত ধরে আমি হাঁটতে শিখেছি। কেমন করে তাকে আমি মৃত্যুর মুখে দিতে পারি? তবুও তোকে বলা যাবে না। আমিও কি আমার ছেলেটার সাথে কথা বলতে পারবো না? এভাবে তাকে আর কতদিন লুকিয়ে রাখবে? রাকিবের বন্ধুকে যে দুজন মেরে ফেলেছে, তাদের কি কোনো সন্ধান পেয়েছো তুমি? না রাকিবের মা, তাদের সন্ধান পাইনি আমি। তাদের ভয়ে তো আমার ছেলেকে লুকিয়ে রেখেছি। তার ফোন পর্যন্ত পাল্টে দিয়েছি, যাতে খুনি দুজন লোকেশন ট্যাগ করে তাকে ধরতে না পারে। আর আমার কাছে যে ফোন আছে সেটা রাকিব আর আমি ছাড়া কেউ জানে না। চাঁদ আরও 2 দিন ক্লিনিকে থাকার পর বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে একটু সুস্থ হওয়া মাত্র সে শামীমকে খোঁজ করতে থাকে। প্রথমে চাঁদ খলিল সাহেবের বাসায় যায়, সেখানে সে শামীমকে পায় না। তাই সে বাধ্য হয়ে তাদের দুজনের যেখানে সবচেয়ে বেশি দেখা হতো ঘুরতে যেত, সেখানে সেই জায়গাগুলো চাঁদ যায়, কিন্তু কোথাও সে শামীমকে খুঁজে পায় না। কোনো এক সময় এই চাঁদের ভালোবাসা বাবার জন্য শামীম ঠিক এরকম পাগলের মতো চাঁদকে খুঁজে বেরিয়েছিল, আর আজ ঠিক সেই কাজটা চাঁদ করছে। কিন্তু সে কোথাও শামীমকে খুঁজে পাচ্ছে না। শামীম ফ্ল্যাটে বসে বসে শুধু একজনের সাথে ফোনে কথা বলে। তার সাথে কথা বলে শামীম সব কিছু ঠিকঠাক করে ফেলেছে। সেই ব্যক্তিটা শামীমের সাথে না থাকলে আজ শামীম ওই অপরাধীগুলোকে খুন করতে পারতো না। যখনই তার ফোনে কথা বলে তখনই দুজনেই ফোনে কান্না শুরু করে দেয়। তাদের দুজনের মনের ভেতর যেন কেউ আগুন লাগিয়ে দেয়। এই আগুন বুঝি রাকিবকে খুন না করা পর্যন্ত শান্ত হবে না। কিরে, কই থাকিস? আমার সাথে কি দেখা করতেও আসবি না তুই? দেখা কেমন করে করব? পুলিশ যে আমাকে খোঁজ করতেছে। তোকে অনেক দিন দেখি না রে দুলাভাই। তুই কেমন আছিস রে দুলাভাই? আমি কেমন আছি আমার চেয়ে তুই অনেক ভালো জানিস। আচ্ছা শোন, কালকে কি আমার সাথে দেখা করতে পারবি? আর তুই এখন আসিস কোথায়? খলিল সাহেবের দেওয়া ফ্ল্যাটে আছে, কিন্তু তুই আসবি কেমন করে? শামীমের কথা শুনে অপর প্রান্তের মানুষটি হো হো করে হাসতে থাকলো। শামীম সে হাসির মানেটা বুঝে গেল। সে ব্যক্তিটার হাসির তালে তালে শামীম অনেক হাসতে থাকলো। আমার দুলাভাই এত বোকা তা তো জানতাম না। তুই কি জানিস না আমি কে এবং কি? কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। আচ্ছা, চাঁদকে কি বিয়ে করেছিস? আর রাকিবকে কি দেখেছিস? নারী বিয়েও করে নাই, আর রাকিবকে দেখতেও পাই নাই। চাঁদকে তোর বিয়ে করা উচিত ছিল, তাহলে ঠিক রাকিবকে পেয়ে যেতাম। আর আসলাম শিকদার নিজেই বলে দিত তোকে। তুই কি সব ভুলে গেলি? কি সব বলিস তুই? না রে, কিছু ভুলি নাই, কিন্তু তোকে দেখলে আমার বড় মায়া হয় রে। তোকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না দুলাভাই। সহ্য কর, কটা দিন পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। কাল দুপুর 1:30টায় আমার সঙ্গে এখানে দেখা করবি, মনে থাকে যেন। আর আমি অনেক ভালো আছি, আমাকে কেউ ধরতেও পারবে না, বুঝলি তুই দুলাভাই? ব্যাস, অপর প্রান্তের মানুষটা ফোন কেটে দিল। আজ মাসখানেক থেকে তার সাথে শামীমের দেখা নেই। এই মানুষটার জন্যই শামীম আজও বেঁচে আছে। এই মানুষটা না থাকলে সেদিনই শামীম নিজের জীবন দিয়ে দিত। মনে মনে শামীম একটা শান্তি পেল। এই শহরে তার সাথে ওই ব্যক্তিটাই আমার আছে। ওই ব্যক্তিটা শামীমের প্রাণীর প্রাণ, সব কিছুই সে। পরের দিন শামীম গাড়ি করে বের হলো। সেই মানুষটার দেয়া ঠিকানায় যেতে হবে। রাস্তায় জ্যাম লেগে গেল। অন্যদের মতো শামীমও গাড়ি রেড সিগন্যাল দেখে দাঁড় করালো। শামীম সাথে সাথে চাঁদও গাড়ি দাঁড় করালো, কিন্তু শামীম চাঁদকে দেখতে পেল না। কিন্তু কিছু সময় পরে চাঁদ শামীমকে দেখতে পেল, কারণ দুজনের গাড়ি পাশাপাশি ছিল, কিন্তু শামীম গাড়ির গ্লাস লাগিয়ে রেখেছিল। চাঁদ শামীমকে দেখতে পেয়ে জোরে জোরে শামীমকে ডাকতে থাকলো, কিন্তু শামীমের গাড়ির জানলা দেয়া থাকায় একটা কথাও শুনতে পেল না। তাই বাধ্য হয়ে চাঁদ গাড়ি থেকে নেমে শামীমের গাড়ির কাছে এসে জানলায় হাত দিয়ে থাপ্পড় মেরে মেরে শামীমকে ডাকছে। শামীম চাঁদকে দেখতে পেলেও কোনো কথা বলল না। শামীম তার মতো করে গাড়িতে বসে থাকলো। চাঁদও নাছোড় বান্দা, সেও থাপ্পড় মারা আর শামীম বলে ডাকা বন্ধ করছে না। আশেপাশে যত মানুষ ছিল তারা শুধু চাঁদের পাগলামি দেখছিল। কিছুক্ষণের মাঝেই চারপাশে মানুষজনে ভরে গেল। আশেপাশের লোকজন নানা রকম কথা বলছে, এক একজনের এক এক রকম কথা, কিন্তু কে শুনে কার কথা, যে যার মতো বলেই চলে যাচ্ছে। শামীম চাঁদের এমন পাগলামি দেখে মনে মনে হাসছে আর বলছে, চাঁদ, এটা তো মাত্র নমুনা, আরো কত কিছু তোমার জন্য অপেক্ষা করছে, তা শুধু দেখতে থাকো। সামনে তোমার জন্য বড় ধামাকা আছে। প্রায় আধা ঘন্টা চাঁদ গ্লাস থাপ্পড় মারলো, গলা ফাটিয়ে চিৎকার করে শামীমকে ডাক দিল, কিন্তু শামীম তা কানে নিল না। এমন সময় গ্রিন সিগন্যাল দিল, আর শামীম কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে শুরু করে দিল। আর চাঁদ সাথে সাথে রাস্তায় ধপাস করে পড়ে গেল।
রাস্তা থেকে উঠে শামীমের গাড়ির পেছনে ছোটা শুরু করে দিল, কিন্তু ধরতে পারল না। এদিকে চাঁদের গাড়ি সামনে থাকার কারণে পিছনে অনেক জটলা বেঁধে গেছে। তাই চাঁদ শামীমের গাড়ির পেছনে না ছুটে ফিরে এসে নিজের গাড়িতে উঠল। কিন্তু চাঁদ কিছু সময় পর শামীমের গাড়ি আর দেখতে পেল না। তবুও চাঁদ চারদিকে গাড়ি চালিয়ে শামীমকে খুঁজতে থাকলো। শামীম সে ব্যক্তির ঠিকানা মতো এক জায়গায় চলে এসেছে। শামীম এসে দেখে তার সেই ব্যক্তি আগে থেকেই সেখানে বসে আছে। শামীম তাকে দেখে মুচকি হেসে তার দিকে গেল, আর সেই ব্যক্তিটাও শামীমকে দেখে বসা থেকে উঠে মুচকি হাসি দিয়ে শামীমের দিকে পা বাড়ালো। আজ 1 মাস পর দেখা দুজনের, তাই তো দুজনই দুজনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। কেন কান্না করছে তা শামীম আর ওই ব্যক্তিটা ছাড়া আর কেউ জানে না দুনিয়ার। অনেকক্ষণ এভাবে থাকার পর সেই ব্যক্তিটা শামীমকে বলল, চলো সামনে ওই গাছের উপর গিয়ে বসে। জায়গাটা অনেকটা নির্জন, এখানে তেমন কেউ আসে না, তবে মাঝে মাঝে কিছু পাখির ডাক শোনা যায়। দুজন দুজনের দিকে প্রাণ ভরেই তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই, যা কথা সব চোখে চোখে হচ্ছে দুজনের মাঝে। দুলাভাই, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এসব আবার তোকে কে নিয়ে আসতে বলেছে? তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি দুলাভাই। জানি না করতে পারবা না, কতদিন তুমি এই খাবারটা খাও না তা আমি জানি। বলে সেই ব্যক্তিটা কেঁদে ফেলল। তার কান্না করা দেখে স্বামীও কান্না করা শুরু করে দিল। এছাড়া বা এই দুজনের আর কি করার আছে, কিন্তু দুজনেরই একটাই টার্গেট, তা হলো রাকিবকে খুন করতেই হবে তাদের। যতক্ষণ পর্যন্ত রাকিবকে খুন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে না। মাঝে মাঝে দুজনের যেন শ্বাস নিতেও খুব কষ্ট হয়। চাঁদ অনেক জায়গায় শামীমকে খুঁজলো, কিন্তু কোথাও শামীমকে সে পেল না। তাই সে গাড়ি নিয়ে শহর থেকে দূরে এক জায়গায় চলে আসলো। গাড়ি থেকে নেমে চাঁদ একটু সামনের দিকে এগিয়ে গেল। জায়গাটা অনেকটা নির্জন, মনে হয় এখানে তেমন কেউ আসে না। তবুও চাঁদ একটু সামনে গিয়ে বসে বিশ্রাম নেওয়ার চিন্তা করলো। চাঁদ সামনে এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে একজন ছেলেকে তার নিয়ে হাতে খাইয়ে দিচ্ছে। চাঁদ একটু তাদের দিকে এগিয়ে গেল। গলা শুকিয়ে গেছে যদি একটু পানি পেত তাদের কাছে। চাঁদ একটু সামনে গিয়ে অবাক হয়ে গেল, যে মেয়েটা ছেলেটাকে খাইয়ে দিচ্ছে সেটার কেউ না, বরং শামীম। অন্য একটা মেয়ে শামীমকে খাইয়ে দিচ্ছে, তা যেন চাঁদের সহ্য হলো না। আপনা আপনি চাঁদের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ছড়তে থাকলো। নিজের ভালোবাসার মানুষটা যখন অন্য মেয়ের হাতে খাবার খায়, তখন এর চেয়ে বা কষ্টের আর কি হতে পারে। তবুও চাঁদ নিজেকে এই ভেবে শক্ত করলো, যাই হোক শামীমের দেখা তো সে পেয়েছে। তাই সে কোনো কিছু না ভেবে ওদের কাছে গেল, গিয়ে মেয়েটার হাত আটকে দিল যেন সে আর শামীমকে খাইয়ে দিতে না পারে। চাঁদকে দেখে শামীম তো অবাক হয়ে গেল। বাহ, ভালোই তো পারো তুমি। তোমার মনে এই ছিল আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চেয়ে বিয়ের আসর থেকে চলে এসে হারিয়ে গেলে, আর আজ তুমি এই মেয়েটার সাথে এখানে বসে খাবার খাচ্ছ। কই, আমি যখন তোমাকে খাইয়ে দিতে চাইতাম তখন কেন খেতে না? এক্সকিউজ মি মিস চাঁদ, আপনাকে এখানে এই সময় কে আসতে বলেছে? আমার ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে এসেছে তোমার এসব কুকর্ম দেখার জন্য। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল চাঁদের গালে শামীম। পাশে থাকা ব্যক্তিটা নীরবে সব কিছু দেখছে। শোন, তোর সাথে প্রেম করেছে মাত্র, তোর সাথে অন্যদের মতো রাত কাটায় নাই। মানুষ প্রেম করে আবার বলেও যায়, নতুন কাউকে নিয়ে শুরু করে। সুতরাং তোর সাথে আমার শুধু প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, অন্য কিছু না। এখন দয়া করে আমার পিছু ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে তার সাথে থাক। বাহ, খুব সহজে এত সুন্দর কথা তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বললে। তাহলে আমাকে ওই খারাপ পথ থেকে ভালো পথে এনে কেন ভালোবাসা শেখালে? কেন আমার পাথর হৃদয়ে ভালোবাসার বীজ বপন করলে? কেন তোমাকে আমার অভ্যাসে পরিণত করলে? কেন বিয়ের আসরে এত কিছু করলে? একটা বার কি মনে হয় নাই যে মেয়ে তোমাকে ছাড়া চলতে পারে না, বাঁচতে পারে না, শ্বাস নিতে কষ্ট হয়, সেই মেয়েটা তোমাকে ছেড়ে কেমন করে থাকবে? যেমন করে আমি আছি ঠিক তেমন করেই। শামীম আর কোনো কিছু না বলে সে ব্যক্তিটাকে নিয়ে সামনের দিকে পা বাড়ালো, আর সে ব্যক্তিটা অবাক নয়নে শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম সেই ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে, চাঁদও ছেড়ে দেওয়ার পাত্রী না। চাঁদ দৌড়ে গিয়ে শামীমের পথ আটকালো আর শামীমের হাত থেকে ব্যক্তিটাকে ছাড়িয়ে নিল সে। ব্যক্তিটা অবাক হয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকলো। চাঁদকে দেখে তার মনে মায়া হচ্ছে, কারণ চাঁদের চোখের পানি প্রমাণ করে দিচ্ছে চাঁদ শামীমকে কতটা ভালোবাসে। সব কিছুর মূলেই তো আপনি। কেন আপনি আমাদের মাঝে আসতে গেলেন? আমি কি করেছি? কি করেছেন জানতে চান? আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছেন আপনি। কথাগুলো একটু ঝাঁঝালো কণ্ঠে বলল চাঁদ। এই, তুই কাকে কি বলতেছিস? তুই কি জানিস ও কে আর ওর কি পরিচয়?
থাক না দুলাভাই, এইসব বলার দরকার কি? আছে, বলার দরকার আছে আমার। এই মেয়ে আর এর ভাই দুজনেই তো আমার জীবন নষ্টের কারণ। দুলাভাই তুই থামবি কি? আজ তো এটাকে এইখানেই মেরে ফেলবো। যেই শামীম চাঁদকে মারতে যাবে ঠিক সেই সময় ব্যক্তিটা শামীমের সামনে এসে দাঁড়ালো। আপনি কেন আমাদের দুজনের মাঝে আসতে গেলেন? ও আমাকে মারবে কাটবে, তাতে আপনার কি? আর এই মেয়ের মাঝে যা যা আছে তা কি আমার মাঝে নাই? নাকি এই মেয়েটার চেয়ে বেশি ভালোবাসতে পারবো না? এই, তুই কি জানিস ওকে আর কাকে কি বলতেছিস তুই? কে ওই মেয়ে? ও কি কোনো এমপি মন্ত্রীর মেয়ে নাকি? তুই যাকে মেয়ে ভাবতেছিস সে মেয়ে নয়, সে হলো তৃতীয় লিঙ্গের মানুষ, মানে সে হিজড়া। শামীমের কথা শুনে চাঁদ অবাক হয়ে গেল। চাঁদ এতক্ষণ যাকে মেয়ে মনে করেছিল সে যে হিজড়া, সেটা তো চাঁদ জানতো না। আর তাকে দেখেও তো বোঝাই যাচ্ছে না যে সে হিজড়া হবে। তবুও যেন চাঁদ একটা ঘোরের মাঝে আছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। কি অবাক হলি তো? কেউ বিশ্বাস করবে না সে মেয়ে না হিজড়া। কিন্তু সে যে তোমাকে দুলো ভাই বলল, এর কারণ কি? কারণ কি জানতে চাস? চাঁদ কিছুটা ভয় পেয়ে পিছনে পিছিয়ে গেল, তবুও সে জানতে চায়। হ্যাঁ, জানতে চাই, আমি সব কিছু জানতে চাই। আর আজ তোমাকে সব কিছু বলতে হবে। ওর ছোটো বোনকে আমি ভালোবাসি, আর ও আমার বন্ধু। আমরা দুজন ছোটো থেকে একসাথে পড়াশোনা করেছি। ওনার বোন মানে? তাহলে আমি কে? আর কেনই বা আমার ফেরেস্তার মতো ভাইকে তুমি মেরে ফেলতে চাও? কেন মেরে ফেলতে চাই তা না হয় তুলাই থাকলো। বুঝলাম, আমিও তোমার সাথে অন্যায় করেছি। তাহলে আমার সাথে কেন এমন করলে তুমি? আমাকে কি ক্ষমা করা যায় না? আর কোথায় তোমার ভালোবাসার মানুষ? আমি না দেখা পর্যন্ত যাব না এখান থেকে। চাঁদের কথা শুনে শামীম কিছুটা পিছিয়ে গিয়ে মাটিতে ধপাস করে বসে কান্না করতে থাকলো। আজ অনেক দিন পর খুব করে তার ভালোবাসার মানুষটার কথা মনে পড়ছে। শামীমের হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে, বুকটা মনে হয় ফেটেই যাবে আজ তার। কি হলো বলো, আমি সব শুনবো। আজ সব জানতে চাই আমি। কি হলো? তোমার এভাবে কান্না করতেছো কেন তুমি? আমি বলতেছি সব। আমি চাই তুমি সব কিছুই জানো, কিন্তু কথা হলো সব কিছু শোনার পর শামীমকে ছেড়ে যাবে না তো? তুই চুপ করবে রাহি, তোর কিছুই বলা লাগবে না। আর ও সব শুনে কি করবে? আমাকে ছেড়ে যাক বা না যাক তাতে আমার কিছু যায় আসে না। আমার যায় দুলাভাই। আমি শুনতে চাই, আপনি প্লিজ সব কিছু আমাকে বলুন। রাহি, তুই বলবি না তাকে এসব? আজ তার ভাইয়ের কারণে এসব হয়েছে। আমার বোনের পরে যদি তোকে কেউ ভালোবেসে থাকে তাহলে সেটাই চাঁদ। আর আমি চাই চাঁদ সব কিছুই জানুক। বলুন আপনি, আমি শুনবো। আমি আর শামীম ছোটোবেলায় এক স্কুলে পড়াশোনা করতাম। আমি যখন ছোট তখন থেকেই আমার মাঝে মেয়ে মানুষের একটা ভাব চলে আসে। আমি ছেলেদের তুলনায় মেয়েদের সাথে বেশি মিশতাম, কিন্তু মেয়েরা আমাকে ছেলে ভেবে তাদের সাথে মিশতে দিত না। আর ছেলেরা মনে করতো আমি মেয়ে, তাই তারাও আমাকে তাদের সাথে নিত না। ঠিক সেই সময় শামীম আমার সাথে বন্ধুত্বে হাত বাড়িয়ে দেয়। অতীত। শামীম আর রাহির বয়স প্রায় 11, দুজনে একসাথে পঞ্চম শ্রেণীতে পড়ে। শামীম রাহির সাথে মিশার কারণে কেউ শামীমের সাথেও মিশত না। ওদের দুজনের বাবাই কৃষিকাজ করত। যেহেতু তাদের দুজনের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়নে, এই অঞ্চলের মানুষ কৃষির উপর ভিত্তি করে থাকে। তারা দুজন গরিব পরিবারের সন্তান হলেও তাদের বাবা মা তাদেরকে অভাবটা পেতে দেয়নি। যখন দুজনে প্রথম শ্রেণীতে পড়ে তখন রাহির বোনের বয়স 3 বছর। আর শামীমও রাহির বাড়ি আসা যাওয়া করে। একদিন শামীম গিয়ে দেখে রাহির কোলে তার বোন কান্না করছে। রাহির কোল থেকে শামীম রাহির বোনকে নিল, সাথে সাথে সে কান্না বন্ধ করে দিল। শামীম রাহির বোনের জন্য চকলেট, চিপস এসব নিয়ে যেত। দিন দিন শামীমের সাথে রাহির বোন মিশতে থাকে। শামীম রাহির বোনকে নানা রকমভাবে হাসাতো, কোথাও গেলে তাকে নিয়ে যেত। রাহির সাথে পড়তে বসলে রাহির বোনকে শামীম সাথে নিয়ে পড়তে বসতো। কোনো কিছু খেলে রাহির বোনকে আগে শামীম খাইয়ে দিত। রাহির বোনও শামীমের এমন আদর ভালোবাসা পেয়ে শামীমের কাছে আসা থাকা শুরু করে দেয়। আর সেই তখন থেকেই রাহির বোন শামীমের পিছু ছাড়ে না। আর শামীম রাহির বোনকে সব সময় তাদের দুজনের সাথে সাথে রাখে। সুপ্রিয়ার প্রিয় পাত্র হয়ে ওঠে শামীম। শামীমের সাথে সাথে থাকলে সুপ্রিয়া অনেক হাসি খুশি থাকে। সবেমাত্র শামীম আর রাহি দুজনে এসএসসি পাশ করেছে। রাহির মা, সুপ্রিয়াকে নিয়ে আর পারা গেল না। আমিও সেটাই ভাবি দিনরাত। সুপ্রিয়া শামীম ছাড়া কিছুই বুঝে না। মেয়েটা তো বড় হচ্ছে নাকি? এভাবে চলতে থাকলে তো বিয়ে দিতেও সমস্যা হবে পরে। আমিও তো সেটাই ভাবি নাকি। এখন সুপ্রিয়া তো শামীম ছাড়া কিছুই বুঝে না, পরে যদি হিতে বিপরীত হয়। আচ্ছা, একটা কথা বলি, শামীমের সাথে সুপ্রিয়ার বিয়ে দিলে কেমন হবে? কথাটা তো তুমি মন্দ বলো নাই, কিন্তু শামীমের আব্বা আর মা
রাজি হবে তো? তুমি কথা বলে দেখো না একবার, তার সাথে যদি রাজি হয়। আচ্ছা, কথা বলে দেখবো আমি। সুপ্রিয়ার বাবা মা আরও অনেক কথা বলে এবং তারাও চায় শামীম আর সুপ্রিয়া বিয়ে করুক, তবে সুপ্রিয়া আগে বড় হোক। সুপ্রিয়ার বাবা শামীমের বাড়িতে গিয়ে এই বিষয়ে কথা বলে আর শামীমের বাবাও রাজি হয়ে যায়। তারাও চায় দুজন একসঙ্গে থাকুক। রাহি যখন শামীমের খুব কাছের কেউ, তখন থেকে শামীম রাহিকে রাহিমণি বলে ডাকে। এর পেছনে কারণও আছে, কারণ রাহি চায় তাকে সবাই মেয়ে হিসেবে জানুক, আর রাহিকে যে কেউ দেখলে মনে করবে সে একজন মেয়ে মানুষ। আর রাহি ছোট থেকে মেয়েদের পোশাক পরে বের হয়, তাই তো শামীম রাহিকে রাহিমণি বলে ডাকে। রাহি, শামীম, সুপ্রিয়া তিনজন মিলে একসাথে একটা গাছের নিচে বসে আছে। রাহি জানে সুপ্রিয়া শামীমকে ছাড়া থাকতে পারবে না, তাই সে মজা করে বলছে, এই সুপ্রিয়া, তুই বাড়িতে যা, অনেকক্ষণ হয়েছে তুই এসেছিস। আব্বা মা তোকে মনে হয় খুঁজতেছে। আমি যখন এসেছি তখন আব্বা মামা দুজনে দেখেছে কার সাথে এসেছি আর কার কাছে এসেছি। না, তোর আর থাকা যাবে না, শামীম সহ আমরা অন্য জায়গায় যাব এখন। আমিও যাব শামীমের সাথে। শামীম কি তো ছোট যে ওর নাম ধরে ডাকছিস তুই? অত কিছু জানি না আমি, ওকে নাম ধরে আর তুই করে বলবো, তাতে তোর সমস্যা কি ভাইয়া? এই, আমাকে ভাইয়া বলে ডাকবি না, বলে দিলাম। তাহলে কি ডাকবো? আপু ডাকবি। তুই ছেলে হয়ে আমাকে আপু ডাকতে বলছিস? হ্যাঁ, আপু ডাকবি আমাকে। আমি তোকে ভাইয়াপু করে বলে ডাকবো, তাহলে তোর আর আমার দুজনের কথাই ঠিক থাকবে। এখন বাড়ি যা। আমি শামীমকে ছাড়া যাব না, বাড়ি গেলে শামীমকে সাথে নিয়ে যাব। শামীমের সাথে কি তোর? জানি না, ওর সাথে থাকলে মনে হয় আমার দেহে নতুন প্রাণ আছে, বুঝলি ভাইয়াপু? এই, তোর বয়স কত রে? এত কিছু কি করে জানিস তুই? জানি না, তবে কেন জানি মনে হয়, আর এসব কথা আপনা আপনি আসে। এতক্ষণ শামীম, রাহি আর সুপ্রিয়ার কথা শুনে মুখ চেপে হাসলেও এখন আর হাসি থামাতে পারছে না। তাই শামীম খিলখিল করে হেসে উঠল ওদের দুজনের কথা শুনে। এই, তুই হাসতেছিস কেন রে? তোর তো মাথা ছোট থাকতে গেছে, এখন থেকে তোর বোনের মাথা হয়ে গেছে। আমি কি করলাম? ভাইয়াপুর মতো কি আমি রাখি? সুপ্রিয়া, তোকে কে ছোট বলে? তুই তো অনেক বড় রে। মজা করছিস আমার সাথে? দাঁড়া, তোকে বুঝাচ্ছি। সুপ্রিয়া উঠে শামীমের হাতে দিল এক কামড় বসিয়ে, আর শামীম সাথে সাথে চিৎকার করে উঠল। রাহি শামীমের মুখ চেপে ধরল যাতে শামীম চিৎকার করতে না পারে। সুপ্রিয়ার কামড় দেওয়া হলে রাহিও শামীমের মুখ ছেড়ে দেয়। এটা কি করলি? সব দাঁত বসিয়ে দিলি, আর তুই আমার মুখ চেপে ধরলি কেন? আরেকটা কামড় দিব তোকে যদি ভাইয়াপুর সাথে আমার তুলনা করিস। তাই বলে খামড় দিবে ভাবে? তুই কি কুকুর নাকি? আবারও কিন্তু কামড় দিব তোকে, বলে দিলাম। দিবি না বলে দিলাম। এভাবে চলতে থাকে তাদের তিনজনের খুনসুটি। শামীম ইন্টারমিডিয়েট পাশ করার পর অভাবের তাড়নায় অটো চালানো শুরু করে দেয়, কিন্তু প্রথমে সুপ্রিয়া রাজি হলো না। যেদিন সুপ্রিয়াকে শামীম এসব কথা বলল, সুপ্রিয়া, আমি কাল থেকে অটো চালাবো। মানে কালকে থেকে তোকে দিনের সময় হয়তো দিতে পারবো না। আমি কালকে থেকে অটো চালাবো, আর আব্বার শরীরটাও ভালো না, সংসার চালাতে হবে এখন আমার। পড়াশোনা আর করবি না? টাকা পাবো কোথায় পড়াশোনা করার? আর বললাম তো, আব্বা আর আগের মতো কাজ কাম করতে পারে না, এখন আমাকে কিছু করতে হবে। না, তুই অটো চালাবি না। রাস্তায় যদি তোর কোনো ক্ষতি হয়, তোকে ছাড়া থাকতে পারবো না আমি। দেখ, দিনে তোর সাথে দেখা না হলেও রাতে তোর সাথে দেখা করব। দিনে তুই ভালো করে পড়াশোনা করবি, স্কুলে যাবি। আমি তো পড়াশোনা করি, কিন্তু তুই না থাকলে আমি এসব কেমন করে করব বল তুই? আমার যে তোকে ছাড়া চলে না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। এই পাগলি, আমি কি দূরে কোথাও যাচ্ছি? আমি এই এলাকাতে অটো চালাবো না কি? তবুও আমি পারবো না, তুই আমার সাথে সাথে থাকবি। দূর, বুঝিস না কেন? তোর সাথে থাকলে পরিবার চলবে কি করে? বোঝার চেষ্টা কর তুই। সুপ্রিয়া সেদিন শামীমকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। সুপ্রিয়া অনেক শক্ত করে শামীমকে জড়িয়ে ধরে কান্না করে। সুপ্রিয়ার যে শামীম ছাড়া চলবে না, আর শামীমও সুপ্রিয়াকে ছাড়া থাকতে পারবে না। সুপ্রিয়ার এমন কান্না করা দেখে না চাইতেও শামীমের চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে যায়। এছাড়া আমাকে এবার বাড়ি যেতে হবে, তারপর একজনকে দরে একটা অটোর ব্যবস্থা করতে হবে। ভাড়ায় চালাবি অটো তুই? অটো কেনার মতো কি টাকা আছে আমার কাছে নাকি? অটো চালালে তো আমাকে ভুলে যাবি। অটো চালালে তোকে ভুলে যাব কেন? তখন তোর অটোতে নতুন নতুন সুন্দর সুন্দর মেয়ে উঠবে, তাদের দিকে তাকাবি তুই, তাদেরকে ভালোবাসতেও পারিস তুই। তোর কি মনে হয় আমি এসব করব? মনে হয় না, ভয় হয় আমার, তোকে হারিয়ে না ফেলি আমি।
দুর্বোকা, আমি হারাবো না, দিন শেষে তোর কাছেই পাবি আমাকে, বুঝলি? যদি আবার তোর কিছু হয়ে যায়? কিছু হবে না বোকা কোথাকার, আমি আছি তো তোর সাথে, এবার আমি চাই। যাই না, আসি বলতে হয়। সুপ্রিয়া আবারও শামীমকে জড়িয়ে ধরল। শামীম কাছে থাকলে সুপ্রিয়ার দেখে মনে হয় নতুন একটা প্রাণ আসে, নতুনভাবে বাঁচতে মন চায়। তার সাথে যদি এভাবে থাকা যেত, শামীমের ঘরের বউ যদি হতে পারতো সুপ্রিয়া, তাহলে হয়তো শামীমকে নিয়ে সুপ্রিয়ার এত ভয় হতো না। শামীম সুপ্রিয়ার সাথে আরও কিছুক্ষণ থেকে সেখান থেকে যে অটো ভাড়াতে চালাতে দেয় তার কাছে গেল, তার সাথে কথা বলে সব কিছু ঠিক করে বাড়ি চলে আসলো। পরের দিন সকালবেলা শামীম অটো নিয়ে চালানো শুরু করে দিল। সারাদিন অটো চালিয়ে অটো মালিকের কাছে জমা দিয়ে শামীম বাড়ি চলে আসলো। এসে সন্ধ্যার দিকে বাজার করে বাড়িতে দিয়ে রাহিদের বাড়িতে গেল। ওদের বাড়িতে যখন ঢুকতে যাবে তখন দেখে ওদের বাড়িতে কেউ খুব কান্না করছে। শামীম দ্রুত বাড়ির ভেতর গিয়ে ঢুকলো, ঢুকে দেখে কেউ কান্না করছে না, বরং কান্নাটা সুপ্রিয়া করছে। শামীমকে দেখা মাত্র সুপ্রিয়া শামীম বাড়ির সবার সামনে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। এতক্ষণ পর বুঝছি সুপ্রিয়ার দেহে প্রাণ ফিরে এলো। স্বামী তো পুরোই বোকা বনে গেল। এই মেয়েটার মাথায় কি কোনোদিন কোনো বুদ্ধি হবে না? শামীম তো লজ্জায় মরে যায় যায় অবস্থা হয়ে গেছে। সুপ্রিয়ার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে তার বাবা মা ভাইয়ের সামনে শামীমকে জড়িয়ে ধরলো। কিরে সুপ্রিয়া, তুই এভাবে শামীমকে জড়িয়ে ধরে আছিস? তোর কি লজ্জা করতেছে না? না, আমার লজ্জা করে না। মা আব্বা আছে, সেটা তো মাথা রাখবি না? এতক্ষণে সুপ্রিয়ার বাবা মা বুঝতে পেরে ঘরে চলে এলো। তারা ততক্ষণ ছিল সুপ্রিয়ার কান্না করার জন্য, কিন্তু এত পরেই বুঝতে পারলো ব্যাপারটা। সুপ্রিয়ার এবার লজ্জা পেয়ে শামীমকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর বেচারা শামীম পারে না মাটির নিচে চলে যায়। রাহি তো চোখ গরম করে সুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে। রাহির তো মন চাচ্ছে এখানেই সুপ্রিয়াকে ধরে মারে, কিন্তু শামীম তো তা হতে দেবে না। তোদের দুজনের কি কোনোদিন কোনো জ্ঞান হবে না? আমি কি করলাম? যা করার তোর বোন করেছে, নিজের তো কোনো সম্মান রাখলো না, চাচা চাচির কাছে সাথে আমারটাও শেষ করে দিল। আমি তো কিছুই করিনি, যা করার তুই করেছিস। আমি আবার কি করলাম তোর সাথে? কেন আমাকে তোর সাথে জড়ালি কেন? ছোট থেকে আমাকে এত আদর ভালোবাসা দিতে গেলি কেন? আমাকে তোর সাথে সাথে রাখলি কেন? আমাকে কেউ আঘাত করলে, রাগ দেখালে তুই সহ্য করতে পারিস না? তখন ছোটো ছিলি, এখন কি সেরকম আছিস তুই? আর এসব পাগলামি কিন্তু ভালো না। দেখ, তুই দিন দিন বড় হচ্ছিস, এলাকার মানুষ শুনলে দেখলে কি মনে করবে? আর তোর তো বিয়ে হবে নাকি কারোর সাথে, সে জানলে কি মনে করবে? আর তোর ভাইপো আমার বন্ধু হয়, সে কি মনে করবে? শামীমের এমন কথা শুনে সুপ্রিয়ার বুকটা খেপে উঠল। কি বলছে শামীম তাকে? সে অন্য কাউকে বিয়ে করবে, আর শামীম তা কেমন করে বলতে পারলো? শামীম কি সুপ্রিয়াকে ছাড়া থাকতে পারবে? কেন শামীম সুপ্রিয়াকে বুঝে না? সে শামীমকে ছাড়া এক মুহূর্তে চলতে পারে না। একদম ঠিক কথা বলেছিস শামীম তুই। ভাইয়াপু, তুইও শামীমের কথার সাথে তাল মিলাচ্ছিস? তা নয়তো কি করব? তোকে বিয়ে দিতে হবে না? তোকে কি অন্য ঘরে যেতে হবে না? আর মানুষ যা শয়তান, এখন যদি তোর আর শামীমের নামে দুর্নাম রটায় তখন কি হবে? এত মেয়েদের মতো কথা বলিস কেন তুই? যাই বলি না কেন, আমার বোনের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। কি ক্ষতি হবে আমার? আমি তোর বন্ধুকে চাই, বুঝলি? কী সব বলিস তুই? কিছুই কি বুঝিস না ভাইয়াপু তুই? আমি যে শামীমকে ছাড়া থাকতে পারি না। সেটা তো জানি, তাই তো তোকে বলতেছি, এসব ছেলে মানুষ না করে শামীমকে তোর অভ্যাস থেকে ত্যাগ কর, আর তোর জন্য ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো আমরা। তুই কি বলিস? শামীম ভাইয়াপু যা বললো তুইও কি তাই চাস? না চাওয়ার কি আছে? মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তোকে অন্য ঘরে তো যেতে হবে নাকি? সুপ্রিয়ার কাউকে কোনো কিছু না বলে শামীমকে জড়িয়ে ধরে আবারও কেঁদে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে কান্না করতে থাকলো। সুপ্রিয়ার বুঝি কলিজাটা আজ ছিঁড়েই গেল। সুপ্রিয়ার এমন ঘটনা কেউ কিছু বুঝলো না। এবার বলতো, কেন এতক্ষণ সুপ্রিয়া কান্না করছিল? সেই স্কুল থেকে এসেছে থেকে তোর নাম করতেছে, বারবার রাস্তা বের হচ্ছে তোর সাথে দেখা করবে বলে, কিন্তু যখন দেখলো তোর অটোতে তোর সাথে একটা মেয়ে বসে আছে আর তুই তার সাথে হেসে হেসে কথা বলতেছিস, তখন থেকে রান্না করতেছে। আব্বা মা আমি কত করে বুঝালাম, কিন্তু বুঝলো না। আর সেই সকালে খেয়েছে, এখন পর্যন্ত মুখে পানি দেয় নাই। তার কথা তোকে না দেখে, তোকে পাশে না রেখে কিছুই খাবে না সে। আরে কি বলিস তুই? এসব এত কিছু হয়েছে আর আমাকে এখন বলিস তুই? বলার সুযোগ কি দিল? পাগলিটা দেখলি তো কত কাহিনী ঘটালো সে। চল ওর ঘরে যাব। চলে যেতে হবে,
না হলে আরও যে কি করবে সে। শামীম আর রাহি এতক্ষণ যা যা বলেছে সুপ্রিয়াকে তার সব কথাই সুপ্রিয়ার বাবা মা তাদের ঘর থেকে শোনাচ্ছে। ওরা সুপ্রিয়ার ঘরে ঢোকার আগেই সুপ্রিয়ার বাবা মা দুজনে ঘর থেকে বের হয়ে আসলো। রাহি আর শামীম দুজনে ওনাদেরকে দেখে আর ভেতরে গেল না। রাহির বাবা মা দুজনে শামীমের দিকে কেমন করে তাকিয়ে আছে। তাদের তাকানো দেখে শামীম কিছুটা ভয় আর কিছুটা খারাপ লাগলো। কোনো দিন তো তারা এভাবে শামীমের দিকে তাকিয়ে থাকতো না, তাহলে হঠাৎ করে কি হলো তারা এভাবে তাকিয়ে আছে? বাবা শামীম, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ চাচি, বলেন কি কথা। তুমি কি সত্যি চাও সুপ্রিয়ার বিয়ে অন্য কোথাও আমরা দেই? ওনাদের কথা শুনে কেন জানি শামীমের বুকের ভেতর ছিনছিন ব্যথা অনুভূত হতে থাকলো। শামীম ও সুপ্রিয়াকে খুব করে চায়, কিন্তু নিজের অবস্থান আর বন্ধুত্বের জন্য কিছু বলতেও পারে না। তা চাবো না কেন? 10 গ্রামের সুপ্রিয়ার মতো এত সুন্দর মেয়ে আছে নাকি? সুপ্রিয়াকে যে দেখবে সে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। তুমি কি সুপ্রিয়াকে বিয়ে করতে পারবে না? সুপ্রিয়ার মায়ের কথা শুনে শামীম আর রাহি দুজনে নির্বাক হয়ে গেল। কি বললো এটা সুপ্রিয়ার মা তাকে? চাচি, না মানে আমিও। জানি বাবা, তুমিও সুপ্রিয়াকে চাও, তাহলে কেন মেয়েটার নরম মনে এভাবে আঘাত দিলে? চাচা, আমি বলতে দিল না। থাক বাবা, আমি বুঝেছি এবং সব জানি। তোমার চাচি আর আমি নিজেই সিদ্ধান্ত নেই তোমার সাথে সুপ্রিয়ার বিয়ে দেব। আর এ নিয়ে তোমার আব্বা আর মায়ের সাথে আমি আগেই কথা বলেছি। আমরা চাই সুপ্রিয়া তোমার বউ হোক, আর আমরা এটাও জানি তোমরা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবে না। আর পুরা এলাকার মানুষও মনে করে তোমার আর সুপ্রিয়ার মাঝে কোনো সম্পর্ক আছে। রাহিকে তো ছেলেরূপে চাইছিলাম আল্লাহর কাছে, কিন্তু তা তো আর হলো না। পরে আমাদের ঘর আলো করে সুপ্রিয়া এলো। আমরা তো রাহিকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম। আমরা জানতাম রাহি এমন দেখে তার সাথে কেউ মিশবে না, কথাও বলবে না, এমনকি রাহির জন্য আমাদের কথা শোনা লাগবে। কিন্তু তুমি এলে রাহির জীবনে, পাল্টে দিলে আমাদের ধারণা, সাথে সুপ্রিয়াকে করে নিলে আপন। আর আমরাও তোমাকে নিজের ছেলের মতো দেখা শুরু করলাম। তোমার চাচা যা বলতেছে সব ঠিক বলতেছে শামীম। আমাদের মেয়ের জন্য তুমি উপযুক্ত, কারণ আমার মেয়েটাকে তুমি খুব ভালো করে বুঝো। তার কি কি লাগবে, কি কি করতে হবে সব তুমি আমাদের চেয়েও ভালো জানো। সুপ্রিয়া আমাদের মেয়ে হলেও তোমার সাথেই বেশি সময় দেয়, তোমার সাথেই সে হাসি খুশি থাকে। তাহলে কেমন করে সুপ্রিয়াকে অন্য কোথাও বিয়ে দিব বাবা? চাচি, আমি কেমন করে আপনাদেরকে বলতাম আমি সুপ্রিয়াকে চাই, যদি মনে করতেন খাল কেটে কমিয়ে এনেছি। আর আমার বা আছে কিছুই তো নাই, তাই তো আমি মন চাইলেও কিছু মুখ ফুটে বলতে পারি নাই। আর এসব শুনে যদি রাহির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যেত, সেই বইগুলো কাজ করছে। চুপ থাক তুই। এত বড় মনে কে হতে বলেছে তোকে? আমার বোন আমার প্রাণ, আর তার প্রাণ তুই। তার মানে আমার প্রাণের প্রাণ তুই। তোকে কেমন করে না করতাম? আরে তুই তো বলে দেখতে পারতি নাকি? আমি তোর ভাইয়াপু হয়ে ওর বিয়ের কথা বলতে পারি, তাই বলে তুইও ওকে এভাবে বলবি? বুঝতে পারি নাই রে, আমি তো তোকে ভালোবেসেছিলাম। তাহলে তোর বোনকে কেমন করে বিয়ে করবো বল? তাহলে যে তোরা 2 ভাই বোন সতীন হয়ে যাবি। এবার কিন্তু মার খাবি। আমার কোমল হৃদয়টা নিয়ে তুই খেলা করে এখন আমার বোনের দিকে নজর দিলি। চি, ছেলেরা এত খারাপ হয় কেমন করে? আমি আমার এই মুখ মানুষকে দেখাবো কি করে? মানুষকে দেখাতে হবে না, নিজে আয়নাতে নিজেই দেখবি। রাহির সাথে মজা শুরু করে দিল শামীম। সত্যি রাহির আর শামীমের বন্ধুত্ব অন্যরকম। একটা হিজড়াকে নিজের বন্ধু করে নিচ্ছে। সমাজের মানুষ যেখানে হিজড়াদের নিয়ে খারাপ মন্তব্য আর খারাপ ধারণা করে, তখন শামীমই সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। একটা হিজড়াও ভালো সঙ্গ পেলে ভালোভাবে বাঁচতে পারে। মা, তোমার জামাইয়ের হাতে ভাতের প্লেটটা দাও। সে তার বউকে এখন কি করে খাওয়াবে, কি করে রান্না থামাবে, সেটা তার ব্যাপার। এই তুই কী সব বলছিস? কখন এ বাড়ির জামাই হলাম? আর সুপ্রিয়াকে তো এখনো বিয়ে করে নাই, তাহলে ও আমার বউ হলো কেমন করে? আমার বোনকে কি তুই বিয়ে করবি না তাহলে? কেন করবো না? কখন না বললাম তোকে আমি? তাহলে মনে কর আজ থেকে তুই আমার দুলাভাই, আর আব্বা তোর শ্বশুর, আর মা তোর শাশুড়ি। এখন সুপ্রিয়া তোর কে সেটা তোরা দুজনে ঠিক করে, আমাদের কোনো আপত্তি নেই। সুপ্রিয়ার মায়ের মাঝে খাবারের প্লেট হাতে দিল। রাহি তো মুচকি মুচকি হাসতে থাকলো। রাহি জানে সুপ্রিয়াকে যদি শামীম ভালো না বাসে, তবুও সুপ্রিয়া শামীমের হাতে খাবে। এই খাবার নিয়ে যে কত কি হয়েছে। একদিন তো শামীম ভুলে সুপ্রিয়ার আগে খাইয়ে না দিয়ে রাহিকে দিয়েছিল বলে শামীমের হাতে পরপর 3 বার কামড় দেয় সুপ্রিয়া। তাতে করে শামীম পুরো 1 সপ্তাহ নিজের হাতে খেতে পারেনি। শামীম আস্তে করে সুপ্রিয়ার ঘরে ঢুকলো। রাহির বাবা মা দুজনে তাদের ঘরে গেল।
আর রাহি লুকিয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো কি করে দুজনে আর সুপ্রিয়ার কতগুলো কামড় খাই শামীম। শামীম ঘরে ঢুকে দেখে সুপ্রিয়া উপর হয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। শামীম খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে বিছানায় গিয়ে বসলো আর ডান হাতটা সুপ্রিয়ার কাঁধে রাখলো। সুপ্রিয়ার সাথে সাথে ঘুরে দেখে শামীম, আর সুপ্রিয়ার মুখ দেখে শামীম অবাক হয়ে গেল। এই মেয়ের এত কান্না করতে পারে? কান্না করতে করতে ফর্সা মুখটা কি রকম লাল করে ফেলেছে, আর চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। সুপ্রিয়ার চোখের পানি দেখে শামীমের চোখেও পানি চলে এসেছে। সকাল থেকে কোনো খাবার খাসনি তুই? আমি খেলে কি আর না খেলে কি, কারো কি কোনো যায় আসে? এভাবে বলিস কেন? আমার বুঝি কষ্ট হয় না? তোর কষ্ট হবে কেন? আমি তো কিছুদিন পর অন্যের ঘরের বউ হব, তখন তো আর তোকে জ্বালাবো না। অন্যের ঘরে যেতে দিলে? তাহলে তখন কেন আমাকে বললি এমন করে? জানি না কেন বলছি, এখন বুঝতেছি খুব খারাপ বলেছি আমি তখন। এবার ভালো হয়ে বস, তোকে খাইয়ে দেব। আমি তোর হাতে জীবনও খাবো না, আমাকে আমার জামাই খাইয়ে দিবে। তুই কেন আমাকে খাইয়ে দিবি শুনি? কারণ তোর জামাই আমি হব। তোকে আমার লাগবে না, চলে যা তুই সেই অটোর মেয়েটার কাছে। আমার কাছে কি তোর? এবার শামীম দুই হাত দিয়ে সুপ্রিয়ার দুই গালে হাত রেখে শামীমের দিকে করল। ওরা ছিল আমার অটো যাত্রী, আর তুই আমাকে ভুল বুঝলি কেন? অটোর মেয়েদের সাথে বুঝি কেউ এমন করে হেসে হেসে কথা বলে? একটা বারও আমার দিকে তাকালি না পুরোটা দুপুর থেকে বিকাল পর্যন্ত। তোকে দেখবো বলে রাস্তার পাশে রোদের মাঝে দাঁড়িয়েছিলাম আমি। আমি কি জানি তুই রাস্তায় এমন করে দাঁড়িয়ে থাকবি? কেন জানিস না? তোকে ছাড়া আমার চলে না। কেন তুই বুঝিস না? তোকে দেখতে না পারলে আমার দেহের প্রাণটাও থাকে না। তুই কি কিছুই বুঝিস না তোকে কতটা ভালোবাসি আমি? সব জানি, সব বুঝি। এতদিন বয়স ছিলাম, কিন্তু আর এমন করবো না, কারণ তোর দায়িত্ব তোর আব্বা আর মা আমাকে দিছে। আর রাহিমণি আমাকে দুলাভাই ডাকা শুরু করেছে। জানিস রাহিকে তোর সতীন বানাবো। ব্যাস কাম সারল। কেন যে এদের মাঝে রাহিকে আনতে গেল শামীম, অমনি সুপ্রিয়া শামীমের একটা হাত মুখের সামনে এনে দিল, কামড় বসিয়ে আজ আর শামীম মুখ পর্যন্ত বলল না। সুপ্রিয়ার তো আরও রাগ ছড়ে গেল, তাই আবারও শক্ত করে শামীমকে কামড় বসিয়ে দিল। এবার শামীম একটু চিৎকার করলো, কিন্তু শব্দ ঘরের বাইরে গেল না। এবার শামীমের হাত দিয়ে রক্ত বের হতে থাকলো। সুপ্রিয়া বুঝতে পেরে শামীমকে ছেড়ে দিল, আর বাইরে রাহি খুশিতে হাসতে লাগলো। রাহি তো চায় তার বোন আর বন্ধু এমনভাবেই খুনসুটিময় ভালোবাসা নিয়ে সারা জীবন বেঁচে থাকুক। সুপ্রিয়া শামীমের হাতে রক্ত দেখে ভয় পেয়ে আবার কান্না শুরু করে দিল। কামড় দিলি তুই, রক্ত বের হলো আমার, আর কান্না করছিস তুই? আমি বুঝতে পারিনি তোর রক্ত বের হবে। আমি ইচ্ছে করে করি নাই, কারণ তোর ভাগ আমি কাউকে দিতে পারবো না। কেন বলতে গেলি ভাইয়াপুর কথা? তাই বলে এভাবে আমাকে কামড় দেবে? কেউ তার ভালোবাসার শরীর থেকে এভাবে রক্ত বের করে? ঠিক আছে, আর আসবো না তোর কাছে, চলে যাচ্ছি আমি। যাস না তুই, আমি মরেই যাব। এবার এমন করিস না আমার সাথে। শামীম সুপ্রিয়ার কথা না শুনে বিছানা থেকে উঠেই বের হতে ধরলো। সেই সময় সুপ্রিয়াও বিছানা থেকে উঠে শামীমকে জড়িয়ে ধরলো পেছন থেকে। শামীম অবশ্য মন খারাপ করলেও যাওয়ার কোনো ইচ্ছে নেই, তবুও সুপ্রিয়ার মনটা যাচাই করার জন্য এমন করলো। তখন সুপ্রিয়া শামীমকে জড়িয়ে ধরা অবস্থায় বলছে, আমি খুব খারাপ তাই না? তাই তো আমাকে এভাবে একা রেখে রাগ করে চলে যেতে চাইছিস? আমি কি করব বল? তুই আমি তোকে ছাড়া আমি বুঝি না। সেই তুই কেন? তোর আর আমার মাঝে অন্যকে টানিস। তোর হাতটা আমাকে দে না, আমার ওড়নাটা দিয়ে বেঁধে দিই। শামীম সুপ্রিয়ার এমন কথা শুনে আর যেতে পারলো না। শামীম পেছনে আবার ঘুরলো, দেখলো এখনও সুপ্রিয়া কান্না করছে। শামীম ওই রক্ত বের হওয়া হাত দিয়ে সুপ্রিয়ার চোখের পানি মুছিয়ে দিল। সুপ্রিয়া যে জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছিল সেই জায়গায় চুমু দিয়ে নিজের বুকের ওড়না দুই ভাগ করে এক ভাগ দিয়ে কামড় দেওয়া জায়গায় সুপ্রিয়া বেঁধে দিল। সুপ্রিয়া আবারও শামীমকে টেনে নিয়ে বিছানায় বসালো। তারপর সুপ্রিয়া উঠে জগ এনে শামীমের হাত ধুয়ে দিয়ে ভাতের প্লেট শামীমের অন্য হাতে দিল। এবার তো খাইয়ে দিবি আমাকে তুই, নাকি আমাকে কাঁদাবি? তুইও কাঁদবি? শামীম আর কোনো কিছু না বলে সুপ্রিয়াকে খাইয়ে দিতে থাকলো। সুপ্রিয়া এবার হেসে হেসে খেতে লাগলো। শামীম সুপ্রিয়ার মুখে হাসি দেখে নিজের মনে শান্তি পেল। যা হোক, অবশেষে পাগলিটাকে মানাতে পেরেছে। শামীম যদি অভিমান না করতো তাহলে সুপ্রিয়া না জানি আরও কত কি করতো। খাওয়ার মাঝে হঠাৎ মনে পড়লো সুপ্রিয়ার তাকে না খাইয়ে তো নিজে খায় না। কি হলো, থামলি কেন? তুই খেয়েছিস? তোকে না খেয়ে দিয়ে কখনো আমি খাই? সুপ্রিয়া উঠে গিয়ে জগ থেকে পানি নিয়ে হাত ধুয়ে আবার বিছানায় বসলো। তারপর শামীমের সামনে হাত তুলে ধরলো, আর শামীম
অপলক সুপ্রিয়ার দিকে চেয়ে দেখতে থাকলো। কি হলো এভাবে চেয়ে কি দেখিস আমাকে? তোকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়, আর ক্ষুধা তো অনেক দূরে। শুধু দেখলে নয়ন ভরবে, পেট ভরবে না। আর না খেলে পেট না ভরলে দেখবি কি করে? আমাকে দেখতে চাইলে আগে খেতে হবে। দেখি না তোকে, তোকে দেখতে আমার খুব ভালো লাগে। আমি কি মানা করেছি? তুই আমাকে দেখতে থাক, আমি খাইয়ে দিই। নে এবার হা কর। আচ্ছা নে, করলাম আমি। শামীম হা করা দেরি, সুপ্রিয়ার খেতে দিতে দেরি না। শামীম আর মুখ দিয়ে কথা বলতে পারলো না। সুপ্রিয়া একের পর এক ভাতের লোকমা শামীমের মুখে পুড়ে দিচ্ছে। সুপ্রিয়া এই শামীমের মুখ খোলা রাখলে আরও কত কি যে বলবে, তাই তো শামীমকে আর কোনো কিছু বলতে দিচ্ছে না। আবার শামীম সুপ্রিয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে দেখছে, কোনো কিছু বলতে গেলে মুখের ভেতর ভাত ঢুকিয়ে দিচ্ছে। এই মেয়েটা যে শামীমকে এত বেশি ভালোবাসে, তাই তো শামীম সব কাজ একদিকে রেখে সুপ্রিয়াকে দেখতে আসে। আজ সারাদিনের ক্লান্তি সুপ্রিয়ার এই মায়া মাখা মুখখানা দেখে মনের সব বিষাদ দূর হয়ে গেছে। এতটুকু মেয়ে শামীমকে এত ভালোবাসে, তা ভাবা যায়? ভালোবাসাগুলো ঠিক এমন হওয়া উচিত, একজনের দিকে তাকালে আর একজনের মনের সব কষ্ট যেন চলে যায়। এবার কি প্লেটটাও মুখে ঢুকিয়ে দিবে নাকি? তোর মনে হয় এখনো পেট খালি আছে? দাঁড়া আমি আসতেছি। শামীম খপ করে সুপ্রিয়ার হাতটা ধরে রাখলো, যেতে দিল না। কই যাস? খেয়ে তোকে বললো আমার ক্ষুধা আছে, আর যেতে হবে না, আমি খেয়ে নিয়েছি যতটুকু, তাতেই হয়েছে। এবার পানি নিয়ে আয়। সুপ্রিয়া জগ থেকে পানি গ্লাসে নিয়ে শামীমকে খাওয়ালো। শামীম আবার বেশি পানি খেতে পারে না, শুধু অর্ধেক খেলো, বাকি অর্ধেক সুপ্রিয়া খেয়ে নিল। শামীম বুঝতে পারে না এই মেয়েটা এত পাকনা কেন। সুপ্রিয়া পানি নিয়ে প্লেট হাত মুখ ধুয়ে নিয়ে সব শামীমের মুখ পানি দিয়ে ধুয়ে ছেঁড়া ওনা দিয়ে শামীমের মুখটা মুছে দিল। তারপর সব কিছু আবার টেবিলে রেখে শামীমের পাশে বসে কাঁধে মাথা রাখলো। আচ্ছা, তুই আমার এঁটো পানি খেলে কেন? তাতে কি হয়েছে? খেয়েছি তো। কিছু না, তাই বলে আমার এঁটো পানি খাবি? আমাদের দুজনের দেহ আলাদা, মন তো একটাই, তাই না? তোর আমি খেলাম, আমারটা না হয় একদিন তুই খাবি। তুই জানিস না, তুই আমার প্রাণ, আমার জীবন তুই। তোর এত ভালোবাসা কোথা থেকে আসে রে? আমি কি তোকে তোর মতো করে এত ভালোবাসতে পারবো? আমাকে তোর ভালোবাসতে হবে না, শুধু এভাবে আমাকে তোর পাশে রাখবি, আর যত ভালোবাসা আছে সব আমি একাই তোকে বাসবো। এমন ছেলে মানুষই কেন করিস তুই? বড় হচ্ছিস, তুই মানুষের সামনে যদি এমন পাগলামি করিস তাহলে কি হবে বলতো? আমি কি অন্য কারোর সাথে এমন করি নাকি? তুই মানে তো আমি, তাই আমি আমার সাথে এমন করি। আরে পাগলি, সেটা তুই আমি আমাদের পরিবার জানি, কিন্তু বাইরের মানুষ কি জানে? কালকে না খেয়ে থাকিস, দেখবো বাইরের মানুষ তোকে খাইয়ে দিয়ে যায় কি না। তোর সাথে কথা দিয়ে ফিরে উঠবো না আমি কখনো। এবার আমি বাড়ি যাই, অনেকক্ষণ হলো এসেছি, মা মনে হয় চিন্তা করতেছে। আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তবে যাবি। এত পাগলামি কেন করিস তুই? তোর সাথেই তো করি, নিজের সাথেও তো করি, তাহলে এত বিরক্ত হোস কেন? আমার সাথে থাকলে কি তোর খুব খারাপ লাগে? ভালোবাসার দিনগুলো এখনো বাকি আছে রে, সময় হলে দেখতে পারবি তোকে কত ভালোবাসি আমি। আমি প্রতিদিন একই রকম ভালোবাসা চাই, কোনো দিনের চেয়ে আর একদিনের ভালোবাসা কম বেশি চাই না। রাগ করলেও একই ভালোবাসা, না করলেও একই ভালোবাসা চাই আমার। অন্যদের মতো মন খারাপ করে থাকবো বলে নতুন নতুন কথা বলে ভালোবাসা দিয়ে রাগ ভাঙাতে হবে না। প্রতিদিন যেমন করে ভালোবাসিস, রাগ ভাঙাস, ঠিক সেইভাবেই রাগ ভাঙাবি। আমার না এর চেয়ে বেশি কিচ্ছু চাই না। তুই তো আমার সব, পাগল। তোকে তো দেখতেছি হে বাড়িতে আর রাখা যাবে না বেশি দিন। আবার ওইসব কথা বলতেছিস? দিলাম কামড় কিন্তু। আরে বাবা, অন্য কোথাও যাওয়ার কথা বলছে নাকি? তোকে আমার বাড়িতে বিয়ে করে নিয়ে যাব আমি, বুঝলি? কথা ঘুরিয়ে বলিস কেন আমার সাথে? তুই ঠিকভাবে বললে কি হয় তোর? সুপ্রিয়া বিছানায় শুয়ে শামীমের হাত ধরে টান দিয়ে তার পাশে শুয়ে দিল। এই দৃশ্য দেখে রাহি বেড়ার ফাঁক দিয়ে নিজের চোখ সরিয়ে নিল। আজ রাহি অনেক খুশি, কারণ সত্যি শামীমের মতো করে তার বোনকে কেউ ভালোবাসতে পারবে না। সুপ্রিয়া যে শামীমের কাছে থাকলে সুখী হবে তা বুঝে গেছে। এখনকার যুগের যা প্রেম ভালোবাসা, তাতে একটা ফাঁকা ঘরে একটা ছেলে মেয়ে থাকলে কত খারাপ কথা, খারাপ কাজ করে। সেখানে তার বন্ধু তার বোনের সাথে এমন খারাপ কিছুই করলো না। সুপ্রিয়া শামীমকে টেনে ধরে জড়িয়ে নিয়ে শামীমের বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলো। তুই কি বোকা রে? আমি আবার কি করলাম? আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দে। সারাদিন তোর জন্য অনেক কষ্ট পেয়েছি, সব কষ্ট দূর করে দে তোর হাতের পরশ দিয়ে। আচ্ছা দিতেছি আমি।
শামীম সুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। সুপ্রিয়া চোখ বুজে শামীমকে বলতে লাগলো, আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না, কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলবি না। আমি তোর সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারি না, বুঝিস না কেন? যে মেয়ে তোকে ভালোবাসে সে মেয়ে কোনো দিন অন্য কোনো মেয়ের সাথে তোকে মেনে নিতে পারবে না। তুই কি বুঝিস না তোর জন্য কতটা পাগল আমি, কতটা ভালোবাসি তোকে, আমি তোকে কতটা কেয়ার করি, আমি কতটা কাঁদি তোর জন্য। এইটাই তো সত্যিকারের ভালোবাসা। তোকে যদি নাই ভালোবাসতাম তাহলে তোর সাথে কি এমন পাগলামি করতাম? অনেক মেয়ে আছে তো শুধু মুখে ভালোবাসার কথা বলে, বাস্তবে কি তার কোনো কিছু করে? যারা সত্যি ভালোবাসে তারা মনে এবং মুখে দুটো দিয়ে ভালোবাসে। আমি অন্য কোনো মেয়েদের মতো না, তোর সাথে ছলনা করি না রে। কেন বুঝিস না তুই আমাকে? তোর সাথে পাগলামি করতে আমার অনেক ভালো লাগে, তোকে সময় দিতে আমার আরও বেশি ভালো লাগে। তোর সাথে কথা বললে মনে হয় আমি আমার নিজের সাথে কথা বলতেছি। তোর মাঝে আমার যে সব কিছু রে পাগল। সুপ্রিয়ার এরকম কথা শুনে শামীমের বুঝতে বাকি রইল না এই মেয়ে কি চায়, কি বোঝাতে চায়। তাই তো শামীমও সুপ্রিয়াকে বলছে, ভালো তুই একা বাসিস না, আমিও তোকে নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসি। জীবনে আর যাই করিস আমাকে অবহেলা করিস না। অবহেলা করলে ভালোবাসাটা থাকে না রে। আমি জানি তুই অন্য মেয়েদের মতো না, তোর মনটা অন্য সবার থেকে আলাদা। আমি এটাও জানি তুই মুখে যেটা বলিস তোর অন্তরে সেটা বলে। আমি যেহেতু গাড়ি চালাই সেহেতু হাজার রকম যাত্রী আমার গাড়িতে উঠে, তাদের সাথে কি আমি খারাপ ব্যবহার করব? তোকে তো আমি বলেছি দিন শেষে রাতে হলেও তোকে আমি ভালোবাসা দেব। তোর কাছে তো আমিও বেশি কিছু চাই না। এরকম করেই না হয় বাকিটা জীবন আমাকে তুই ভালোবেসে যাবি। তোর কাছেও যে আমার কোনো দাবি নাই রে, তুই হলেই হবে আমার। ভালোবাসাটা আমার মিথ্যা না রে পাগলি, তোকে বোঝাবো কেমন করে। শামীম ওর মতো করে বলেই যাচ্ছে। সুপ্রিয়া যে কখন ঘুমিয়ে গেছে শামীম বুঝতেই পারেনি। এভাবে কত সময় কেটে গেছে শামীম জানে না। যখন শামীম সুপ্রিয়ার দিকে তাকালো দেখে অনেক সুন্দর করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমালে যে সুপ্রিয়া দেখতে অনেক সুন্দর লাগে তা শামীম জানে, কিন্তু আজ সুপ্রিয়াকে আগের তুলনায় অনেক ভালো লাগছে। শামীমের মন চাচ্ছে না সুপ্রিয়াকে রেখে চলে যেতে, তবুও তো যেতে হবে। এখন তো তাদের বিয়ে হয়নি, লোকজন জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই শামীম সুপ্রিয়ার মাথা তার বুক থেকে তুলে আলতো করে বালিশে রাখলো। তারপর ধীর করে উঠতে গিয়ে দেখে সুপ্রিয়া এক হাত দিয়ে শামীমের একটা হাত ধরে রেখেছে। তাই শামীম সুপ্রিয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে রেখে দিল। যাওয়ার আগে সুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় একটা চুমু দিয়ে ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হয়ে দেখে রাহি আর ওর বাবা মা বাইরে বসে আছে। বাবা শামীম, আসো, খাবে তুমি? সেই কখন এসেছো, এখনো না খেয়ে আছো তুমি? চাচি খেয়েছি তো আমি। কখন খেলে বাবা? তোমার চাচি তোমাকে কখন খেতে দিল? চাচা সুপ্রিয়াকে যে খাবারটা দিয়েছেন সেটাই আমি আর সুপ্রিয়া ভাগ করে গিয়েছি। এতটুকু খাবার দুজনের হয়ে গেল? মা, তুমি ভালোবাসা বুঝবে না তাই এমন করে বলতেছ। রাহির কথা শুনে শামীম রাগী চোখে রাহির দিকে তাকালো। এই রাহিটাও মুখে কোনো কথা আটকায় না, বাবা মা সামনে আছে তবু এই কথাগুলো বলতেই হবে তার। তোর কথাটা বুঝলাম না রাহি। আরে মা, তুমি যদি দেখতে দুজন দুজনকে কি করে আদর করে খাওয়ালো। আহা, কত ভালোবাসা যে তাদের, কি আর বলবো। আর দেখো না, তোমার মেয়ে ভালোবাসার নিশানা এঁকে দিছে শামীমের হাতে। আবার কামড় দিছে তোমাকে? এই মেয়েটাকে নিয়ে পারি না আমরা। শামীম বুঝতে পারলো না রাহি কেমন করে সব জানলো। রাহি তো বাইরে ছিল, তাহলে জানলো কেমন করে? না জানতেই হবে ওর কাছ থেকে। চাচা চাচি অনেক রাত হলো, আজ আসি তাহলে। এই রাহি, তুই একটু শামীমের সাথে যা, এগিয়ে দিয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। শামীম তো মনে মনে এই সুযোগটা খুঁজছিল। বাছা ধন, এবার বুঝবি। রাহি আর শামীম বাড়ির বাইরে কিছু দূরে আসলো। শামীম পাশে থাকা বাঁশের বেড়া থেকে একটা বাঁশের লাঠি হাতে নিয়ে রাহিকে মারতে লাগলো। তিনটা মেরেছে, এর মাঝে রাহি শামীমের লাঠিটা হাতে ধরেছে। আমাকে মারছিস কেন তুই? তোর মুখে কি কোনো কথা আটকায় না রে? এভাবে কেউ নিজের বাবা মায়ের সামনে এমন কথা বলে? দুলাভাই, আব্বার মা সব জানে, আমি বলেছি তো, কি হয়েছে? দুলাভাই, আমার পাগলি বোনটা তোকে অনেক ভালোবাসে রে। আর তুই যে আমার বোনকে তোর জীবন দিয়ে ভালোবাসিস তা আমি জানি। আমি লুকিয়ে তোদের সব কথা শুনেছি আর দেখেছি। আমার পাগলি বোনটাকে এভাবে সারা জীবন আগলে রাখিস রে দুলাভাই। জানিস, বোনটা আমার সব সময় তোর কথা বলে বাড়িটা মাথায় তুলে রাখে। জানিস, আমাকে প্রথম বলেছে তোকে সুপ্রিয়া ভালোবাসে, আমি যেন তোকে বলি, কিন্তু আমি কেমন করে তোকে বলবো বল? তাই তো সুপ্রিয়াকে আমাদের সাথে সাথে নিতাম। সব ছেলে মেয়ে নামাজের মোনাজাতে বাবা মায়ের জন্য দোয়া করে,
আর আমার পাগলি বোনটা তোর জন্য দোয়া করে। একদিন বাড়িতে তোর নামে বানিয়ে মিথ্যা বলেছি, সেদিন তো সুপ্রিয়া আমাকে বাড়িতে ঢুকতেই দেয় নাই। তোদের দুজনকে একসাথে দেখলে মনে হয় এই বুঝে আমি বেঁচে আছি তোদের দুজনে হাসি খুশির মাঝে। রাহির কথা শুনে শামীমের চোখে জল চলে এসেছে। সত্যি তো, রাহি ঠিকই বলেছে। আসলে রাহির মেয়েদের মতো স্বভাব দেখে পেটে কোনো কথা রাখতে পারে না, তাই হয়তো শামীম সুপ্রিয়ার ঘর থেকে বের হওয়ার আগে সব বলে দিয়েছে, তাই হয়তো খাবারের কথা বলেছে সুপ্রিয়ার বাবা মা। শামীমও বুঝতে পারলো রাহি কতটা চায় তাদের একসাথে। আমার রাহিমণিকে খুব ব্যথা পাইছে, আমার রাহিমণিকে খুব রাগ করেছে। রাগ করতাম যদি আমার বোনকে কষ্ট দিতি, কিন্তু তুই আমার বোনকে অনেক ভালোবাসিস, আমার বোনের প্রাণ তুই। রাহিমণিকে আমাকে তার বোনের মতো ভালোবাসে না। আমার বোনের মতো করে তোকে আমি ভালোবাসতে পারবো না রে, সেটা শুধু আমার বোন পারবে। আমি আমার দুলাভাইকে আমার মতো করে ভালোবাসি। শামীম রাহিকে জড়িয়ে ধরল। শামীমের কোনো ভাই বোন নেই, তাই তো শামীম রাহিকে নিজের বোন বলে, ভাই বলেন, সব কিছুই মনে করে। রাহিকে পেয়ে তো শামীমের ভাই বোনের অভাবটা পূর্ণ হয়েছে। রাহিকে বিদায় জানিয়ে শামীম বাড়ি আসে। এসে দেখে তার মা রান্না শেষ করে তার জন্য বসে আছে। শামীমকে বাড়িতে আসা দেখে শামীমের মা শামীমকে নানা রকম প্রশ্ন করতে থাকলো। কোথায় ছিল, কি করলো, আসতে কেন দেরি হলো, খাবে কখন, আবার সকালে উঠে অটো নিয়ে যেতে হবে, কত শত কথা। শামীম তার মাকে এক কথায় কথায় উত্তর দিল সুপ্রিয়াদের বাড়িতে গিয়েছিল সে। শামীম প্রতিদিন অটো চালায় আর প্রতিদিন দিনে দুবার করে সুপ্রিয়ার সাথে দেখা করে আর রাতে সুপ্রিয়াকে নিজেই হাতে খাইয়ে দেয়। তারপর সুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে বাড়ি চলে আসে। এভাবে তাদের দিন যেতে থাকে। আর যেদিন শামীম অটো চালায় না সেদিন সারাদিন সুপ্রিয়া সহ নানা রকম জায়গায় ঘুরে বেড়ায়। দেখতে দেখতে সুপ্রিয়া এসএসসি পাশ করে এলাকার কলেজে ভর্তি হয় ইন্টারে। ইতোমধ্যে এলাকার সবাই জেনে যায় শামীম সুপ্রিয়ার প্রেমের কথা। শামীম এখন আগের থেকে ভালো একটা অবস্থানে চলে যায়। কথায় আছে, কর্মেই মানুষের ভাগ্য খুলে যায়। শামীমের সব রকম পরিস্থিতিতে সুপ্রিয়া পাশে ছিল। সবাই মিলে ঠিক করলো সুপ্রিয়া আর শামীমের বিয়ে দ্রুত দেবে, সেই ভেবে সব কিছু চলছিল। হঠাৎ একদিন সুপ্রিয়া ওর বান্ধবী সহ বাইরে ঘুরতে যায়। সেখানে গিয়ে দেখে একটা মেয়ের সাথে শামীম হেসে হেসে কথা বলছে। তা দেখে সুপ্রিয়ার মাথায় আগুন চেপে যায়। সুপ্রিয়া ওর বান্ধবীদের থামতে বলে শামীমের কাছে যায়। শামীম সুপ্রিয়াকে দেখে ভয় পায় আর কিছুটা অবাক হয়। সুপ্রিয়া শামীমকে কোনো কিছু না বলে শামীমকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে সবার সামনে। আর সুপ্রিয়া রাগ করে শামীমের হাতে কামড় দেয়নি, সবার সামনে সুপ্রিয়া শামীমকে থাপ্পড় মারল। বেইমান, আমাকে এভাবে ঠকালি তুই? তোর যদি মেয়েদের সাথে এত প্রেম, তাহলে কেন আমার সাথে ভালোবাসার নাটক করতে গেলি? সুপ্রিয়া, তুই ভুল ভাবছিস, তেমন কিছুই না। চুপ, আর কথা বলবি না আমার সাথে। এখন তো ধরা পড়ে গেছিস, তাই মিথ্যে বলছিস। মন চাচ্ছে তোকে আরও 2-4টা থাপ্পড় মারি। দেখ, আমি তোকে কেন মিথ্যা বলতে যাব, বুঝিস না কেন তুই? সব বুঝি, আর সব কিছুর জন্য ওই মেয়েটাই দায়ী। আজ তো আমি এই মেয়েটাকে... বলতে বলতে যেই না মেয়েটাকে মারতে যাবে, শামীম ঠাস ঠাস করে সুপ্রিয়ার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। যে শামীমের হাত সুপ্রিয়াকে খাইয়ে দিত, সুপ্রিয়ার অভিমান ভাঙাতো, আজ সেই হাত দিয়ে সুপ্রিয়াকে থাপ্পড় মারল শামীম। আর সুপ্রিয়া সেখানেই কেঁদে ফেলল। তোর সাথে সম্পর্কে যাওয়াটাই ভুল হয়েছে আমার। তোর জন্য কোনোদিনও ঠিকভাবে চলাফেরা করতে পারি না। তোর জন্য আমি আমার নিজের স্বাধীনতা হারিয়েছি। আর আজ তুই সবার সামনে আমাকে থাপ্পড় মারলি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। তোর মুখ আমি আর দেখতে চাই না। যার নিজের ভালোবাসার মানুষের উপর কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই, তাকে আমার কোনো প্রয়োজন নেই। আমার আর কেন তোর প্রয়োজন হবে? আমি তো তোর কেউই না। এখন তো ওই মেয়েটাই তোর সব। আমি তোর কাছে এখন পর। আজ ওই মেয়ের কারণে আমার গায়ে হাত তুললি। আমিও আর চাই না তোর সামনে যেতে। তোর যা মন চায় তুই তাই কর। সুপ্রিয়া কেঁদে কেঁদে চলে গেল। শামীমের সাথে থাকা মেয়েটা আর সুপ্রিয়ার বান্ধবীগুলো অবাক হয়ে গেল। ওরা কেউ মানতে পারছে না আজ শামীম আর সুপ্রিয়া এত কিছু করে ফেলবে। সুপ্রিয়ার বান্ধবীগুলো সুপ্রিয়ার সাথেই চলে গেল। শামীমের সাথে যে মেয়েটা আছে সে আর কেউ না, শামীমের বেস্ট ফ্রেন্ড মিমি। মিমির সাথে আগে একসাথে পড়াশোনা করতো শামীম। অভাবের কারণে শামীম পড়াশোনা বাদ দেয় আর মিমি নিজের পড়াশোনা চালিয়ে যায়। আজ অনেক দিন পর মিমির সাথে দেখা বলে তাই এখানে তার সাথে শামীম কথা বলছে। কিন্তু সুপ্রিয়া তাদেরকে দেখে অবাক হয়ে যায় আর শামীমকে সন্দেহ করে। এই শামীম, মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। কে আর হবে, এটা তো আমাদের রাহির বোন। কি? সুপ্রিয়া এটা?
এত সুন্দর হয়ে গেছে। সুন্দর হলে কি হবে, নিজেই তো দেখলি তুই। বুঝলাম, কিন্তু তাই বলে তুইও বোকার মতো ওর গায়ে হাত তুলবি? দেখ মেয়েটা কেমন কেঁদে কেঁদে চলে গেল। ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে কেউ সহ্য করতে পারে না, বুঝলি? তার কি মনে বিশ্বাস থাকা দরকার না? আমি তাকে ভালোবাসি, তাহলে অন্য কারোর সাথে কথা বলতে যাবো কেন? অন্য কারোর সাথে প্রেম করবো কেন? দেখ মিমি, ভালোবাসার মানুষকে এতটা সন্দেহ করা ঠিক না। আমি জানি অনেক ছেলে মেয়ে আছে একাধিক সম্পর্ক করে। আমি কি তাদের মতো? আমার যদি অন্য কোথাও সম্পর্ক থাকতো তাহলে আমি কি তার কাছে বারবার যেতাম? তোর মতো কি ওর জ্ঞান নাকি গাধা? তাকে তো বোঝাতে পারতি, বলতে পারতি। সেই সুযোগ দিছে, এসে আমাকে থাপ্পড় মেরে বসলো, আর কত কি বলবো। তারপর তোকে মারার জন্য তেড়ে আসলো। আমি কি করবো বল? জানিস ওর সব রকম অত্যাচার আমি খুব মুখ বুজে সহ্য করি। ওকে খুশি রাখার জন্য নিজের কুচিটাকে কোরবানি দিই। সে কি কিছুই বোঝে না? নে চল, এভাবে আর রেগে থাকিস না। ওর গিয়ে রাগ ভাঙা। জীবনও না। এবার বোঝাবো আমি কি জিনিস। এবার থেকে হাড়ে হাড়ে টের পাবে সে আমার সাথে এমন করার জন্য। তুই যেটা ভালো বুঝিস। আমি গেলাম রে, পরে দেখা করে সব ঠিক করে দিব। ভালো থাকিস। মিমি চলে গেল। শামীম অটোতে উঠিয়ে অটো চালানো শুরু করে। সারাদিন অটো চালিয়ে বাড়ি গেল। আজ আর সুপ্রিয়াদের বাড়িতে গেল না শামীম। শামীমেরও সমান আছে, সবার সামনে কি কেউ কারো ভালোবাসার মানুষের গায়ে হাত তোলে? পরেরও তো ধরতে পারতো নাকি? যাবে না আর ওদের বাড়ি, করবে না দেখা সুপ্রিয়ার সাথে শামীম। এতদিন শামীম সুপ্রিয়ার রাগ অভিমান ভাঙিয়েছে, আর শামীম যাবে, যা হওয়ার হবে। সুপ্রিয়া বাড়িতে এলো, নিজের ঘরের জিনিস সব ভাঙতে শুরু করে দিল। সামান্য একটা মেয়ের জন্য কেমন করে পারলো শামীম তাকে মারতে? আবার তাকে বলে কিনা তার সামনে যেন না যায়। খুব বেশি ভালোবাসি তো, তাই আমার সাথে এমন করে। এবার বুঝাবো আমি কি করতে পারি। আজ আসুক রাগ ভাঙাতে, বুঝাবো তাকে আমিও কম না। ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব তাকে। কতবার মানা করেছি অন্য মেয়েদের সাথে মিশতে না, কথা না বলতে। শুনবে না সে, আমার কথা উল্টে আমাকে রাগ দেখাবে, আমাকে মারবে। দেখব আজ কোন হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে চায়। যে হাত দিয়ে আমাকে মেরেছে সেই হাতে আর খাবো না আমি। যে মুখে বলেছে আমি যেন তার সামনে না যাই, সেই মুখের আর মিষ্টি কথা আমি শুনবো না। বাড়িতে ঢুকে সুপ্রিয়ার ঘরের জিনিস ভাঙার শব্দ শুনে তার বাবা মা ঘরে ঢুকে দেখে সুপ্রিয়ার ঘরের সব জিনিস প্রায় ভেঙে গেছে। সুপ্রিয়া কান্না করছে আর নিজের ঘরের জিনিস ভাঙছে। সুপ্রিয়া বাবা মা তাকে মানা করেছে, কিন্তু কে শুনে কার কথা? সুপ্রিয়া তার মনের মতো করেই ভেঙে ফেলছে সবকিছু। সবকিছু ভাঙা হলে সুপ্রিয়া ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। কি হয়েছে আমার মেয়েটা? সকালে তো সব কিছু ঠিক ছিল, এখন আবার কি হলো? মা, ও আমার সাথে বেইমানি করেছে। কে বেইমানি করেছে তোর সাথে মা? কে আর করবে? যাকে নিজের থেকে বেশি ভালোবাসি সেই শামীম। শামীম আবার তোর সাথে কি করলো? আব্বা, শামীম অন্য একটা মেয়ের সাথে প্রেম করে, আমি নিজে দেখেছি। মানা করেছি বলে আমাকে সে মেরেছে। তোর কোনো ভুল হচ্ছে। শামীম এমন ছেলে না, নিশ্চয়ই কোনো কিছু করেছিস শামীমের সাথে, তাই তোকে মেরেছে। আমিও মেরেছি ওকে। কেন সে আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে থাকবে? মেয়েটা তো তার কোনো আত্মীয় হতে পারে, পরিচিত কেউ হতে পারে। আর শামীম তো কোনো খারাপ ছেলে না। কে বলেছে খারাপ না সে? কেমন করে পারলো আমার গায়ে হাত তুলতে? সে কি বুঝে না তাকে ছেড়ে আমি চলতে পারবো না? তাহলে কেন অন্য মেয়ের কাছে যাবে ও? আচ্ছা, সন্ধ্যার সময় যখন আসবে তখন আমি তাকে জিজ্ঞেস করব। এখন শান্ত হয়ে যা। আজ ওকে বাড়িতে ঢুকতেই দেব না। তোমরা আজ কেউ কিছু বলতে পারবে না। এখন আমার ঘর থেকে বের হয়ে যাও তোমরা। আমি জানি তোমাদের কাছে শামীম ভালো, আমি খারাপ। শামীম কোনো দোষই করে না, সব দোষ আমি করি। ভালোকে ভালো বলতে হয়, বুঝেছিস? আর ঘরের কি অবস্থা করেছিস তুই? তার মানে আমি ভালো না? ঠিক আছে, থাকো তোমাদের ওই শামীমকে নিয়ে। ঘর থেকে বের হয়ে যায় সুপ্রিয়ার বাবা মা। সুপ্রিয়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে থাকে। রাহি বাড়িতে সে সব শুনে সুপ্রিয়ার রুমে চলে যায়, কিন্তু সুপ্রিয়া রাহির সাথেও কোনো কথা বলে না, শুধু কাঁদতে থাকে। এভাবে পুরো দিন কেটে যায়। সুপ্রিয়া ভাবতে থাকে এই বুঝি শামীম এলো, কিন্তু দিন শেষে রাত হয়, তবুও শামীম আসে না। সুপ্রিয়ার মনের ভেতর শামীমকে হারিয়ে ফেলার ভয় জাগতে থাকে, কিন্তু সুপ্রিয়া রাতের বেলা বা কি করতে পারে? কাঁদতে কাঁদতে রাতটাও পার করে দেয় সুপ্রিয়া। এভাবে টানা দুদিন শামীম আসে না। সুপ্রিয়া কেমন যেন পাগল পাগল হতে থাকে। নিজের ভুলও বুঝতে পারে সুপ্রিয়া, কিন্তু শামীম কেন আসে না? সত্যি কি সে অন্য কারোর সাথে? না না, এটা হতেই পারে না। শামীম শুধু সুপ্রিয়ার, অন্য কারো হতে পারে না।
শামীমের জন্য তো সুপ্রিয়া নামা খাওয়া কলেজে পড়াশোনা সব ছেড়ে দিয়েছে। রাস্তার ধারে শামীমের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু শামীম আর আসে না। এখন শুধু সুপ্রিয়া কান্না করতে থাকে। বোনের এমন অবস্থা রাহি সহ্য করতে পারে না, তাই রাহি নিজেই শামীমের কাছে যায়। কিন্তু যখনই রাহি সুপ্রিয়ার কথা বলতে যায় তখনই শামীম রাহিকে মানা করে দেয়। রাহিও বুঝতে পারে তার বোনের দোষটা বেশি আছে, তাই সেও আর কিচ্ছু বলতে পারে না। রাহিও ভালো করে জানে শামীম কেমন, কিন্তু কিসের এত অভিমান জাগলো দুজনের মাঝে। রাহি হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। রাহিকে দেখে সুপ্রিয়া দৌড়ে রাহির কাছে আসে, কিন্তু রাহি তার বোনকে কোনো উত্তর দিতে পারে না। সুপ্রিয়াও বুঝে যায় শামীম তাকে ভুলে যাচ্ছে মনে হয়। শামীমের মনটাও যে মানছে না, কিন্তু শামীম সুপ্রিয়াকে বোঝাতে চায় ভালোবাসার মানুষকে কষ্ট দিলে আর সন্দেহ করলে কেমন লাগে। শত কষ্টেও শামীম নিজেকে দমিয়ে রাখে। শামীমেরও মনটা চায় সুপ্রিয়াকে দেখার জন্য, কিন্তু নিজের রাগ অভিমানের জন্য সেও যায় না। শামীম জানে সুপ্রিয়া যতই যা বলুক যা করুক না কেন তাকে ভুলতে পারবে না। শামীমকে দেখতে না পারলে কেঁদে কেঁদে পাগলি হয়ে যাবে। তৃতীয় দিন মিনি রাহির সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়। এদিকে আবার সুপ্রিয়াও শামীমের সাথে দেখা করে নিজের ভুল স্বীকার করার জন্য বের হয়। সেই সময় মিমি আর সুপ্রিয়ার দেখা হয় বাড়িতে, তখন রাহি ছিল। মিমিকে দেখে তো রাহির আরও রাগ বেড়ে যায়। আই মেয়ে, তোর জন্য আজ আমার ভালোবাসার মানুষ আসে না, তোর জন্য সে আমাকে ভুল বুঝে আছে। কেন এসেছিস তুই আমার বাড়িতে? সুপ্রিয়ার রাগ দেখে আর কান্না ভাব দেখে মিমি বুঝে গেল এখন ওদের কোনো কিছু ঠিক হয়নি। সুপ্রিয়ার এমন জোরে কথা বলা দেখে ঘর থেকে রাহি আর তার বাবা মা বের হয়ে আসে। রাহিকে দেখে মিমি রাহিকে জড়িয়ে ধরে। সুপ্রিয়া যেন এবার আকাশ থেকে পড়লো। আসলে এই মেয়েটাকে আর রাহি কে বা কেমন করে চেনে সে? ভাইয়াপু, এই মেয়েটাকে, আর এই মেয়ের জন্যই আজ শামীমের সাথে আমার দূরত্ব। এবার রাহি বেশ ভালো করেই বুঝতে পারলো সুপ্রিয়া কেন এমন করেছে, আর শামীমও কেনই বা সুপ্রিয়ার উপর এত অভিমান করে আছে। মিমিকে শামীম বান্ধবীর আগে নিজের বোন ভাবে, আর মিমিকে নিয়ে যদি কেউ খারাপ কিছু ভাবে তাহলে তো শামীম তাকে ছেড়ে দেবে না। আর সেই ভুলটা শামীমের সাথে তার বোন করে ফেলেছে। এর নাম মিমি, আর মিমি আমার এবং শামীমের বেস্ট ফ্রেন্ড, বুঝলি? আমরা একসাথে পড়াশোনা করেছি। আর শামীম কেন এখানে আসে না তাও বুঝে গেছি। শোন পাগলি, শামীম মিমিকে নিজের বোন মনে করে, আর তুই তাদেরকে নিয়ে সন্দেহ করেছিস। আরে রাহিম নি, শুধু সন্দেহ না, সবার সামনে শামীমকে থাপ্পড় মারছে, কোনো কিছু জিজ্ঞেসই করে নাই। এতদিন তোর কাছে শুনছি তোর বোনটা তার ছেঁড়া, কিন্তু সেদিন দেখলাম তোর বোনটাও পাগলি একটা। আমার ভাইয়ের মাথা নষ্ট করে দিছে। সুপ্রিয়া এবার তার ভুল বুঝতে পারলো। আসলে তো শামীম এমন ছেলেই না। সে তো এমনিতেও কোনো মেয়ের সাথে কথা বলে না। কোনো মেয়ে যদি তাকে অপমানও করে তাদের কাছে শামীম নিজেই ক্ষমা চেয়ে চলে আসবে। রাহি আর মিমির কথা শুনে সুপ্রিয়ার বাবা মাও বুঝলো তার যে ধারণা করেছে সেটাই ঠিক হয়েছে। আসলেই তাদের মেয়ের দোষ আছে, তা না হলে শামীম আসে না তাদের বাড়িতে। আপু, আমি মোটেও পাগলি না। তোমাকে কে অমন করে ওর সাথে কথা বলতে বলেছিল? যখন শামীম আমাকে মারলো তুমি কি মানা করতে পারতে না? আমাকে কি বলতে পারতে না আসল ঘটনা? তোমার যা রাগ, আমি তো ভয় পেয়ে গেছিলাম একদম। শোনো সুপ্রিয়া, ভালোবাসা মানুষকে সন্দেহ করতে নেই, সবার সামনে তাকে অপমানও করতে নেই। তোমার যদি মনে হয় তোমার ভালোবাসার মানুষ তোমাকে ঠকাচ্ছে, কিংবা তুমি বাদেও অন্য কারোর সাথে সম্পর্ক করছে, তাহলে তাকে ছেড়ে দাও, উঠতে দাও। যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তোমার কাছে ফিরে আসবে, আর যদি সে তোমাকে ভালো না বাসে তাহলে সে তোমার কাছে ফিরে আসবে না, অন্য কারোর সাথেই থাকবে। ভালোবাসা মানুষকে বুঝতে হয়, তাকে জানতে হয়। তা না হলে ভালোবাসা মানুষ সব দিক সব রকম কথা বোঝা যায় বলো? তুমি ভালো করে জানো স্বামী অটো চালায়, সারাদিন নানান রকম মানুষ তার অটোতে ওঠে, নানা রকম কথা হয়, তারপরে সে তোমার কাছে আসে। আর সেই তুমি যদি তাকে ভালোবাসা দিয়ে তার মনের ক্লান্তি বিষাদ দূর দিতে পারো, তাহলে কেমন ভালোবাসো তাকে বলো? উল্টো সে তোমার রাগ অভিমান ভাঙায়। শামীম যদি কাজ না করে তাহলে বিয়ের পর তোমাকে কি খাওয়াবে? তুমি যখন কলেজে থাকো তোমার বন্ধুদের সাথেও তো কথা বলো। শামীম তো জানে তার সুপ্রিয়া শুধু তার, অন্য কারো নয়। যতই অন্য ছেলের সাথে কথা বলুক না কেন, তাকে কখনো ছেড়ে অন্য কারো কাছে যাবে না। তার ছিল, আছে এবং থাকবে। ভালোবাসায় 3টে জিনিস লাগে: বিশ্বাস, ভরসা আর মন থেকে ভালোবাসা।
তাহলেই না সেই ভালোবাসাকে সবাই খাঁটি ভালোবাসা বলে। আমি আসলে বুঝি না আপু, আমাকে ক্ষমা করে দিও তুমি। ক্ষমা আমার কাছে না, তোমার নাকি প্রাণ হয় স্বামী, তার কাছে গিয়ে যাও, তাকে নিজের মনের মতো করে নাও, নিজের সব ভালোবাসাটুকু দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। নিজের দোষের কথা স্বীকার করে নাও, তার কাছে ক্ষমা চাও। সবচেয়ে বড় কথা, মেয়েদের 2 মিনিটের কাজ ছেলেদের রাগ অভিমান ভাঙানোর, আর তুমি সেটা পারবে, বুঝলে? ধন্যবাদ আপু, সুন্দর উপদেশ আর বুদ্ধি দেওয়ার জন্য। সুপ্রিয়া আর দেরি না করে শামীমের বাড়ির দিকে দৌড় দিল। তার যেন আর তর হইছে না। 3 দিন দেখা হয়নি, কথা হয়নি, মনে হয় কত বছর তাদের কথা হয়নি, কত বছর থেকে তাদের ভালোবাসা নিয়ে। সুপ্রিয়ার যেন পথটাই শেষ হচ্ছে না, আর যে কত দূরে যেতে হবে। এই সামান্য পথ কেন যে আজ এত বেশি দূর মনে হচ্ছে তার কাছে। উফ, বাঁচা যায়। সুপ্রিয়া শামীমের বাড়ি এসে শামীমকে খোঁজ করতে লাগলো। এই ঘর ও ঘর বাড়ির সামনে, এই ঘর ও ঘর বাড়ির সামনে, পেছনে কোথাও শামীমকে পেল না। শেষে রান্নাঘরে শামীমের মায়ের কাছে গেল। গিয়ে দেখে শামীমের মা দুপুরে রান্না বসিয়েছে। শামীমের মা সুপ্রিয়াকে দেখে রান্না রেখে উঠে দাঁড়িয়ে সুপ্রিয়ার কাছে গিয়ে গালে 1 হাত রাখল। এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো? সব সময় মনে পড়ে, কিন্তু বিয়ের আগে কি শ্বশুরবাড়ি ঘন ঘন আসা সবসময় ঠিক মা? আর একবার যদি শ্বশুরবাড়ি বলেছিস তো থাপ্পড় মেরে দাঁত ভেঙে দিব। এটা তোর বাড়ি, আমি তোর মা আগে, পরে শাশুড়ি, বুঝলি? ইস, ভুলে গেছি মা, আর এমন বলবো না। এই যে কান ধরেছি। নে হয়েছে, আর ঢং করিস না। এবার আমাকে একটু কাজে সাহায্য কর দেখি। মা, কি রান্না করো? নিজেই তো দেখতে পাচ্ছিস, আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে শুনি? সুপ্রিয়া শামীমের মাকে রান্নার কাজে সাহায্য করতে থাকলো। সুপ্রিয়া মনে মনে বলে, শামীমটা যে কেন তার মায়ের মতো হলো না? এত রাগ অভিমানের কি আছে? আমি তো ছোট, আমাকে আরও 2টো থাপ্পড় মেরে না হয় বোঝাতে পারতো। তা না করে রাগ করে থেকে আমার সাথে দেখা করতেও গেল না। আমি বুঝি কষ্ট পাই না? সে কি বোঝে না কিছু? কিরে, কি এত ভাবছিস? শামীমের মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে এলো সুপ্রিয়া। এবার সুপ্রিয়া রান্না বাদ দিয়ে উঠে পেছন থেকে শামীমের মাকে জড়িয়ে ধরল। শামীমের মা সুপ্রিয়ার এমন কাণ্ড দেখে তাকে বলতে লাগলো, আচ্ছা, তোদের দুজনে কি হয়েছে রে? শামীমের মায়ের মুখে এমন কথা শুনে সুপ্রিয়া শামীমের মাকে ছেড়ে দিয়ে সামনে এলো। এসে শামীমের মায়ের দিকে করুণ চোখে তাকালো সুপ্রিয়া। এভাবে তাকিয়ে থাকবি নাকি বলবি কি হয়েছে তোদের দুজনের? কেন মা? আজ 3 দিন থেকে শামীম অটো চালিয়ে এসে সেই যে ঘরে ঢুকে আর কোথাও যায় না। ও তো প্রতিদিন তোদের বাড়িতে যেত, তাহলে হঠাৎ কি এমন হলো যার কারণে যা বন্ধ করে দিল? দোষটা আমার মা, তোমার ছেলেকে ভুল বুঝে একটু বেশি অপমান করেছি। বিশ্বাস করো মা, আমি জানতাম না কিছুই। পাগলি মেয়ে, এতে কান্না করার কি আছে? প্রেম ভালোবাসা ওরকম একটু একটু হয়ে থাকে। তা কি হয়েছিল এমন? সুপ্রিয়া তখন সেদিনের সব ঘটনা শামীমের মাকে খুলে বলে। শামীমের মা এবার সব বুঝতে পারে। তাই তো বলি, কেন আমার ছেলেটা এমন ভাবে মনমরা হয়ে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। আমি জানতাম তোদের দুজনের মাঝে কিছু একটা হয়েছে, তাই এমন হচ্ছে। সুপ্রিয়া শামীমের মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। তার মানে সুপ্রিয়া যা যা ধারণা করেছে সব সত্যি হয়ে গেল। আসলে সুপ্রিয়া একটু বেশি করে ফেলেছে। মা, তোমার ছেলে কি দুপুরে আসবে? আজ 3 দিন থেকে সকালে বের হয়ে যায় আর রাতে আসে। জানি তো আমার কারণে এমন করতেছে। আমি সত্যি খুব খারাপ, তা না হলে ও এমন করে। এবার কিন্তু মার খাবি বলে দিলাম। কে বলেছে আমার মেয়েটা খারাপ? আমার মেয়ের মতো লক্ষ্মী মেয়ে এই এলাকাতে আর একটাও নাই। আর কাঁদিস না শামীম, যখন আসবে সব ঠিক করে দেব, বুঝলি? ভাগলি মেয়েটা আমার। বুঝেছি। এই, তোর মাকে তো কোনোদিন এমন করে কান্না করা দেখি নাই। তার মেয়ে হয়ে তুই এভাবে কান্না করিস? এখন চুপচাপ আমার কাজে সাহায্য কর। তোদের দুজনের একটা ব্যবস্থা করা লাগবে আমার। সুপ্রিয়া আর কোনো কিছু না বলে শামীমের মায়ের রান্নার কাজে সাহায্য করতে লাগলো। কিন্তু সুপ্রিয়ার মনটা শামীমকে দেখার জন্য ছটফট করতে থাকলো। কখন সন্ধ্যা হবে, কখন তার প্রাণটাকে সে দেখতে পারবে। সুপ্রিয়া চলে যাওয়ার পর রাহি, মিমি, রাহির বাবা মা সবাই মিলে সিদ্ধান্ত নিল
যত দ্রুত সম্ভব সুপ্রিয়ার সাথে শামীমের বিয়ে দিতে হবে। বিয়ে না দিলে তাদের সমস্যা হতে পারে। এখনই তারা যা শুরু করে দিয়েছে, এখনও তো পুরো জীবন পড়ে আছে, না জানি তখন কি করে বসে। রাহির আব্বা, আমি মনে করি কি আজকেই তোমার শামীমের বাড়ি গিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলা দরকার। ঠিক বলছো তুমি, আমিও তাই চাচ্ছি। আব্বা, আমিও সেটাই মনে করি। এখনই সামান্য বিষয় নিয়ে তোমার মেয়ে যা শুরু করে দিয়েছে না। কিন্তু রাহি, সুপ্রিয়ার পড়াশোনা। শামীম কি খারাপ রে? শামীম ওকে পড়াবে, সুপ্রিয়া যত পড়তে যাবে। তাহলে ঠিক আছে, আজ যাই রে, অনেক সময় তো হলো এসেছি আমি। সে কি, খাওয়া করে যাবি? তার আগে তোকে যেতে দেব না আমি। মিমিও আর যেতে পারল না। সুপ্রিয়ার মা মিমিকে খাইয়ে দিয়ে তারপর মিমিকে ছাড়লো এবং বলল যতদিন সুপ্রিয়ার বিয়ে হচ্ছে না ততদিন যেন মিমি কোথাও না যায়, এমনকি ভার্সিটি যেন না যায় সে। আর মিমিও হ্যাঁ বলে দিল। মিমি চলে গেল তাদের বাড়িতে, আর সুপ্রিয়ার বাবা মা রাহি তিনজনই শামীমের বাড়ির দিকে রওনা হলো। ঢাকা শহরের নামকরা ব্যবসায়ী রাজনৈতিক পরিবারের ছেলে রাকিব, তিহান, আহান, রিয়ান, আরিয়ান, রাজু এবং মুগ্ধ সব বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা রংপুর যাবে। এরা আবার ঘোরাফেরা করতে অনেক ভালোবাসে। দেশের সব দর্শনীয় স্থান এরা ঘুরে বেড়ায়। দেশের সব জায়গা প্রায় এদের ঘুরে বেড়ানো শেষ, কিন্তু এই রংপুর বিভাগটা রয়ে গেছে। এবার এরা ঠিক করলো রংপুর গিয়ে প্রথমে রংপুর তাজহাট জমিদার বাড়ি, রংপুরের ভিন্ন জগৎ, দিনাজপুরের স্বপ্নপুরী, নীলফামারীর নীলসাগর, তিস্তা ব্যারেজ, পঞ্চগড়ের বাংলাবান্ধা 3 বিঘা করিডোর, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদী, লালমনিরহাটের তিস্তা এবং দর্শনীয় জায়গায় তারা ঘুরে বেড়াবে। এর পাশাপাশি ঠাকুরগাঁও জেলার হিন্দু মন্দিরগুলো দেখবে তারা। আর প্রত্যেকটা জেলা শহর ভালো করে দেখে তারপর আবারও ঢাকা ব্যাক করবে তারা। এমনকি রংপুরের গঙ্গাছড়া, মহিপুরের নতুন তিস্তা ব্রিজ দেখবে ওরা। রংপুর বিভাগের সব জেলার সব দর্শনীয় জায়গায় তারা ঘুরে ঘুরে দেখবে। এই 7 জনের বাবা অনেক বড়লোক এবং অনেক ক্ষমতা আছে তাদের, আর এদের ছেলে মেয়েদের টাকা নষ্ট করার জায়গা নেই। তাই এরা পড়াশোনা করার চেয়ে নেশা করা, জুয়া আর মেয়ে নিয়ে ফুর্তি করতে ভালোবাসে। এদের 7 জন সে ক্লাস 9ম শ্রেণী থেকে মেয়েদের নিয়ে খেলতে ভালোবাসে। আর এরা একজন একটা মেয়ে পছন্দ করলে 7 জন মিলে সে মেয়েটাকে ভোগ করে। যেহেতু এদের বাবাদের টাকার অভাব নাই আর থানাও কিনতে পারে, মানে কিছু ঘুষখোর পুলিশ আছে, তো তাদেরকে আর কি হাত করে ফেলে। এদের সবার নিজেদের করে 20 তলা ভবন আছে, আর এখান থেকে মাস শেষে যে পরিমাণ টাকা তারা পায় সেগুলো ব্যয় করার সময়ই পায় না। কথায় আছে না, টাকা সব নষ্টের মূল, ঠিক তাই। এদের বাবা মা যেমন এদের সন্তানগুলো হয়েছে ঠিক তেমন। বাবা মা যদি ভালো হতো ঠিক তাদের সন্তানগুলোও ভালো হতো। যেমন কোম্পানি তেমন প্রোডাক্ট তো হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক। সঙ্গদোষে লোহা ভাসে, যে যেমন সঙ্গ পাবে ঠিক তেমনই সে হবে। আর এরাও ছোট থেকে খারাপ সঙ্গ পেয়েছে, তাই তো আজ তারা শিশু থেকে মেয়ে ধর্ষণের মতো কাজ করে বেড়ায়। আর টাকার জোরে, ক্ষমতার জোরে এদেশের আইন তাদের কিছুই করতে পারে না, এমনকি সাক্ষী পর্যন্ত তারা টাকা দিয়ে কিনে নেয়। এরা কত রাতে বাসে ফিরলো, সারাদিন কি করলো তার কোনো খোঁজ খবর নেয় না এদের বাবা মা। এরা 7 জন, রাকিব, তিহান, আহান, রিয়ান, আরিয়ান, রাজু এবং মুগ্ধ তাদের বাবা মাকে জানিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হলো। তারা ইচ্ছে করলে বিমানে আসতে পারত, কিন্তু তা করেনি, কারণ তারা রাকিবের গাড়ি করে আসছে। গাড়ি করে তারা সব দর্শনীয় জায়গায় যেতে পারবে। নিজেদের গাড়ি থাকা মানে কোনো বিপদে না পড়া। গাড়ির চালক হলো আরিয়ান, আর বাদবাকি সবাই গাড়িতে বসা। পুরো রাস্তা মদ, গাঁজা, বিয়ার, ফেন্সিডিল খেতে খেতে এসেছে তারা। রংপুর এসে তারা 5 তারকা হোটেল রুম ভাড়া নিল 2টো। দুপুরের দিকে রাহি আর ওর বাবা মা শামীমের বাড়িতে চলে আসলো। এসে দেখে সুপ্রিয়া শামীমের মায়ের সাথে রান্নার কাজ করছে। সুপ্রিয়া এবং শামীমের মায়ের এমন মিল দেখে রাহির বাবা মা দুজনেই খুব খুশি হলো। তারা চায় তাদের মেয়ে যার ঘরে যাবে যেন তাদের নিজেদের মেয়ের মতো থাকে, আর তা তারা পেয়েছেও। হঠাৎ সুপ্রিয়ার বাবা মা রাহিকে বাড়িতে দেখে শামীমের মা অবাক হলো। সুপ্রিয়ার বাবা মা শামীমের মায়ের সাথে বিয়ের কথা বলতে থাকলো। শামীমের মাও রাজি হয়ে গেল। শামীমের বাবা গরুর ঘাস কাটার জন্য মাঠে গিয়েছিল। বাড়ি এসে শুনে শামীম আর সুপ্রিয়ার বিয়ে আলাপ আলোচনা চলছে। সুপ্রিয়া তা আড়ালে থেকে সব শুনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেললো, আর 3 দিন পর তাদের বিয়ে হবে। বোন, তুই তাহলে তোর প্রাণকে জীবন সাথী করে পাচ্ছিস, আর আমার কাছ থেকে আমার বন্ধু কিনে নিলি। ভাইয়াপু দেখ।
বোনটা দেখে আমার লজ্জাও পেয়েছে। শোন, আর কখনো কোনো কারণে শামীমকে ভুল বুঝবি না, বলে দিলাম কিন্তু। আমি অতটাও গাধি না ভাই আপু, একবার ভুল বুঝেই আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। আমাদের কি তখন তুই ভুলে যাবি? ভাই আপু এভাবে বলছিস কেন? তোদের কেন আমি ভুলে যাব? তোর ভালোবাসা তুই পেয়ে যাবি, তখন তো আমাদেরকে ভুলে যাবি। জীবনও না ভাই আপু। আচ্ছা, শামীম কি ওর ঘরে আছে? তোর দুলা ভাই, নাম ধরে রাখবি না বলে দিলাম। এখনো আসে নাই রে, খুব ভয় হচ্ছে যদি মেনে না নেয় আমাকে। ভয় করে লাভ নেই, আর 3 দিন পর তোদের বিয়ে, বুঝলি? আর তোর ভালোবাসার মানুষের অভিমান তোকেই ভাঙাতে হবে। সুপ্রিয়ার বাবা মা রাহি দুপুরের খাওয়া করে চলে গেল। 3 দিন পর বিয়ে, সব আয়োজন করতে হবে তো নাকি, তাই তারা না থেকে তাদের বাড়ি চলে গেল এবং সব কিছুর আয়োজন করতে লাগলো। সন্ধ্যার দিকে স্বামী বাড়ি এসে গোসল করে নিজের ঘরে ঢুকে দেখে সুপ্রিয়া তার বিছানায় শুয়ে আছে। স্বামী ভেবে পাচ্ছে না সুপ্রিয়া আবার কখন এলো তাদের বাড়িতে। তার স্বামী ভেজা শরীরে তার মাকে ডাক দিল আর সুপ্রিয়ার কথা বলল। শামীমের মা শামীমকে সব কিছু বুঝিয়ে বলল। শামীমও মেনে নিল, কিন্তু সুপ্রিয়াকে বাজিয়ে দেখতে হবে নাকি। শামীম ভেজা পোশাক পাল্টে ঘরে ঢুকে সুপ্রিয়াকে টেনে বিছানা থেকে তুলল। শামীম যে সুপ্রিয়াকে অমন করে টেনে তুলল সে খেয়াল না করেই সুপ্রিয়া শামীমকে দু চোখ ভরে দেখতে থাকলো। তোকে এখানে কে আসতে বলেছে? আমি তো খারাপ, আমি তো অনেক মেয়ের সাথে কথা বলি। শামীমের এমন কথা শুনে সুপ্রিয়ার সাথে সাথে শামীমের পা জড়িয়ে ধরল। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কাজ কখনো করব না, কোনো দিনও না। শামীম সুপ্রিয়ার এমন কাণ্ড দেখে আর রাগ অভিমান করে থাকতে পারল না। এমনিতে সুপ্রিয়াকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে। শামীম সুপ্রিয়াকে বাঁ থেকে তুলে বুকে জড়িয়ে নিল। সুপ্রিয়াও মনে হয় এতদিনই বুকটাতে মাথা রাখার জন্য অস্থির হয়ে গিয়েছিল, আজ তা আবার পূরণ হয়ে গেল। চেহারার এমন অবস্থা করেছিস কেন তুই? যেখানে তুই নেই সেখানে চেহারা দিয়ে কি হবে? তাই বলে খাওয়া বন্ধ করে দিবি? তুইও তো খাওয়া বন্ধ করেছিস, জানিস না? তোর হাতে না খেলে আমার ভালো লাগে না, আমার পেট ভরে না। আজ তো পাগলি একটা তুই। এই পাগলিটা শামীমের, আর কারো না। এমন সময় কারেন্ট চলে গেল আর সুপ্রিয়া ভয়ে শামীমকে জড়িয়ে ধরল। এমনভাবে শক্ত করে জড়িয়ে ধরেছে শামীম যে কুপিটা জ্বালাবে সে সুযোগটাও সে পাচ্ছে না। এইভাবে জড়িয়ে ধরেছিস কেন? ছাড়, খুব এটা জ্বালাই। অন্ধকারে আমার ভীষণ ভয় করে, প্লিজ এভাবে থাকি। আচ্ছা তাকো, কিন্তু একটু তো নড়তে দেবা নাকি? খুব এটা জ্বালাই। সুপ্রিয়া একটু আস্তে করে এবার শামীমকে জড়িয়ে ধরল আর শামীম একটু সামনে এগিয়ে গিয়ে দিয়াশলাই দিয়ে কুপি ধরালো। হঠাৎ দিয়াশলাইয়ের একটু আগুনের ছোঁয়া সুপ্রিয়ার গায়ে লাগাতে অনেক জোরে চিৎকার দিল। এভাবে চিৎকার করিস কেন? আগুন আমার ভীষণ ভয় করে, আর আগুনের তাপ আমি সহ্য করতে পারি না। পাগল একটা তুমি, অন্ধকারও ভয় করো, আগুনের ছোঁয়াও ভয় করো। তোকে নিয়ে যে কি করব আমি। যা করার বিয়ে পরে করিও। এখন আসো দুজনে একসাথে খাবো। সেই কখন এসেছি আমি তোমার সাথে খাবো বলে, এখনও খাইনি আমি। তারপর শামীম ওর মায়ের কাছ থেকে খাবার নিয়ে দুজনে খেলো। খাবার সময় দুজনে তাদের বিয়ে নিয়ে কত কথা যে বললো, আর সংসার জীবনে কি করবে, কয়টা বেবি হবে, ছেলে না মেয়ে, বেবি কার কি পছন্দ, সব কিছু তাদের এখন দেখলে মনে হবে না এই 3 দিন তারা কিভাবে কষ্টে ছিল। ভালোবাসার মাঝে যত রাগ অভিমান সন্দেহ হোক না কেন, ভুল বোঝাবুঝি হোক না কেন, কেউ যেন কখনো কাউকে ছেড়ে না যায়। রাগের বশে ছেড়ে গেলে পরে বোঝা যায় কি জিনিস সে হারালো। পুরো এলাকা স্বামী সুপ্রিয়ার বিয়ের কথা জেনে গেল এবং সবাই এটাই চেয়েছিল যাতে দুজনের মিল হয়। বিয়ে উপলক্ষে কত কি যে আয়োজন চলেছে, সবার মনে যেন একটা আনন্দ বয়ে যাচ্ছে। সবাই যেন এত খুশি, সবার নাচ গান মজ মাস্তি সবাইকে অন্যরকম করে দিচ্ছে। প্রতিদিন শামীম আর সুপ্রিয়ায় দেখা হয়, কথা হয়। বিয়ের আগের রাতে হঠাৎ করে শোনা গেল সুপ্রিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই পাগলের মতো সুপ্রিয়াকে খোঁজ করতে লাগলো, কিন্তু পুরো রাত খুঁজেও সুপ্রিয়াকে কোথাও পাওয়া গেল না। বিয়ের আয়োজন মোটামুটি ঠিকভাবেই চলেছে। রাহিদের যত আত্মীয় বন্ধু আপনজন এলাকাবাসী আছে তাদের সবাইকে দাওয়াত দেওয়া শেষ। শামীম তাদের আত্মীয় বন্ধু এলাকার ভাইগুলো, মামা মামি খালা খালু সবাইকে দাওয়াত করেছে। তাদের বিয়ে হবে তারা জানে, কিন্তু এর মাঝে সুপ্রিয়ার কথা শামীমকে প্রতিদিন এসে দেখা করে যেতে হবে এবং নিজ হাতে খাইয়ে দিতে হবে। শামীমা বাধ্য ছেলের মতো তার পাগলিটার সব কথা মেনে নেয়। বিয়ের আর 1 দিন বাকি, মানে রাত পার হলেই বিয়ের দিন। কিন্তু সুপ্রিয়া শামীমকে বাসুর ঘরে একটা জিনিস দেবে, সেই জিনিসটা তো কেনাই হয়নি। তাই সুপ্রিয়া শামীমকে কিছু না বলে শুধু তার ভাই আপু এবং বাবা মাকে বলে রামপুর শহরে সে একাই চলে যায়।
অনেক খোঁজার পর সেই জিনিসটা সুপ্রিয়া পায়, কিন্তু ইতিমধ্যে পশ্চিম আকাশে সূর্য প্রায় অস্তমিত হয়ে গেছে। সুপ্রিয়া রংপুর মেডিকেল মোড়ে এসে একটা অটোতে উঠল। তার সাথে আরও দুজন মুরব্বী উঠল অটোতে। শুধু সুপ্রিয়া আর তার সাথে আর একটা মেয়ে আছে, আর এরা দুজন পাগলা পেয়ে যাবে, বাকি সবাই হাজিরহাট, মন্তনা এই জায়গাগুলোতে নেমে যাবে। অটো করে তারা যাচ্ছে, আর সুপ্রিয়ার যেন তর সইছে না। রাত পেরোলেই শামীমকে একেবারে নিজের করে পাবে সে। আজ কয়েকদিন হলো রাকিব, রিয়ান, আরিয়ান, রাজু, তিহান, মুগ্ধ এবং আহান এরা শুরু টাকা দিয়ে মেয়ে ভাড়া করে নিয়ে তাদের যৌন ক্ষুধা মেটাচ্ছে। কিন্তু এতে তাদের সবার যৌন ক্ষুধা মিটলেও মনের ক্ষুধা মিটছে না। ওরা একসাথে আজ দিনাজপুরের স্বপ্নপুরী দেখতে গিয়েছিল। আসার পথে কথাটা রাকিবই প্রথম তুললো, আর বাকিরাও তার সাথে একমত হলো। এভাবে বাজারে মেয়ে দিয়ে পোষাচ্ছে না, কচি জিনিস ছাড়া কি মন ভরে? এখানে কচিমাল পাবি কোথায়? আর এটা তো ঢাকা না যে মন চাইলো আর কোনো মেয়েকে তুলে নিয়ে গিয়ে ইচ্ছা মতো। আহান ঠিকই বলেছিস, কিন্তু তবুও তো। কি কিন্তু কিন্তু করতেছিস রে? শোন, তোদের বলি, এখানে কি আমাদেরকে কেউ চেনে? না তো, কেউ চিনি না। শোন, রাস্তায় যে মাল পাবো তাকে গাড়িতে তুলে নিয়ে ইচ্ছা মতো। পাগল হয়েছিস তুই? রাস্তা থেকে মেয়ে তুলবি ঠিক আছে, কিন্তু হোটেলে সে মেয়েকে নিয়ে গেলে সমস্যা হবে না? কোনো চিন্তা নাই বন্ধু, আব্বুর একজন বিজনেস পার্টনারের সামনেই একটা বিল্ডিং তুলেছে, আর সেই বিল্ডিংয়ে সন্ধ্যার পর কোনো মশা পর্যন্ত যায় না। আর মানুষ যদি চিৎকার করে তখন? চিৎকার করলেও বিল্ডিং থেকে কোনো চিৎকার বাইরে যাবে না, আর চিৎকার করলে মুখে টেপ মেরে দিব, না হলে নেশার ইঞ্জেকশন পুশ করে দিব, তাহলে কোনো চিন্তা নেই। যদি সেই মেয়ে আমাদের কথা পুলিশকে বা কাউকে বলে দেয় তখন কি করবি? আরে বোকা নাকি তুই বন্ধু? আমার বাবা একজন কি জানিস তো, আর অমন কাজ করলে তার ভিডিও বানাবো, বাস কাজ হয়ে গেল। তখন নিজের সম্মানের ভয়ে কিছুই করতে পারবে না। এটা তো ঢাকা শহর না, তবুও কেমন যেন মনে ভয় করতেছে বন্ধু। এমন কাজ না করি। আর কটা দিন তো আছে, ততদিন না হয় ভাড়ার মেয়ে দিয়েই। দূর, এসব চিন্তা তোদের করা লাগবে না, তোরা শুধু দেখ কোথায় মেয়ে পাবো। পুরো রাস্তায় কোথাও মেয়ে পেল না। হঠাৎ পাগলাপির পার হয়ে সামনে দেখতে পেল অটো থেকে দুইটা মেয়ে, আর অটো চালক নামল। অটো চালক অটোর ভেতরে ঢুকে কি যেন দেখতে থাকলো, মনে হয় অটো নষ্ট হয়েছে কিছু। সে সময় তারা একটু সামনে গাড়ি দাঁড় করে মেয়ে দুটোকে ডাক দিল, আর তারা মনে করলো মনে হয় কোনো পথে জেনে নেবে। আর জায়গাটা পুরোই ফাঁকা। যখনই গাড়ির কাছে গেল তারা তখনই চারজন মেয়ে দুটোকে গাড়িতে তুলে গাড়ি খুব জোরে চালাতে লাগলো। মেয়ে দুটো চিৎকার করলো, কিন্তু তাদের চিৎকার কেউ শুনল না। অটো ভালো হলে অটো চালক যখন অটো নিচ থেকে বের হয়ে এলো, ঠিক তখনই সে দেখে মেয়ে দুটো নেই। সন্ধ্যার দিকে শামীম সুপ্রিয়াদের বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে সুপ্রিয়া সেখানে নেই। তখন সে রাহিকে জিজ্ঞেস করে সুপ্রিয়া কোথায়। রাহি বলে সুপ্রিয়া রংপুর গেছে, কি যেন তার কেনার বাকি আছে। শামীম অনেকক্ষণ থেকে সুপ্রিয়াদের বাড়িতে বসে, কিন্তু সুপ্রিয়া আসার কোনো নামগন্ধ নেই। এদিকে বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক মানুষ যে যার কাছে নিয়ে ব্যস্ত। রাত 10টা বাজে, এখনও সুপ্রিয়া নাই। শামীমের চিন্তা হতে লাগলো। শামীম আর বসে না থেকে রাহিকে ডাক দিল। এই রাহি কখন গেছে রে সুপ্রিয়া? এই তো 12টার দিকে গেছে। কি বলিস, 12টার দিকে গেছে? আর সে এখনও আসে না কেন? যতই বড় কাজ হোক না কেন, কেনাকাটা হোক না কেন, সন্ধ্যার মধ্যে তো বাড়ি ফেরার কথা। আসলেই তো ঠিক বলেছিস, আমার খুব চিন্তা হচ্ছে রে, বোনটার কোনো কিছু হলো না তো? এমন করে বলিস না, ওর কিছুই হবে না। আমি রংপুর গেলাম, তুই আশেপাশে খোঁজ নে আর ওর মোবাইলে ফোন দে। ওকে সন্ধ্যা পর থেকে ফোন দিতেছি, কিন্তু ফোন তুলতেছে না। আর এখন ফোন দিলাম, ফোন বন্ধ বলতেছে। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলো না তো? এই আমি গেলাম। শামীম চলে যাবার পরই পুরো বাড়ির লোকজন জেনে গেল সুপ্রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই আশেপাশে খোঁজ করা শুরু করে দিল। রংপুর শহরে যার আত্মীয় আছে তাদের ফোন করে সুপ্রিয়া সম্পর্কে জানলো, যদি কেউ পায়। শামীম আবারও ভাড়ার আর একটা অটো নিয়ে যাওয়া শুরু করলো রংপুর শহরে। পুরো রাস্তা আশেপাশে সবখানে দেখলো, কোথাও কিছু নেই। শামীম অটো নিয়ে রংপুর শহরে ঢুকলো। যতগুলো মার্কেট, মহিলা মার্কেট, সব জায়গায় খোঁজ করা শুরু করে দিল, কিন্তু কোথাও পেল না। এদিকে রাহি ওর বাবা মা সুপ্রিয়া ফিরতে না দেখে প্রায় পাগল হয়ে গেল। কে যে কাকে ফোন দিয়ে সুপ্রিয়াকে খোঁজ করার কথা বলছে তার কোনো ইয়ত্তা নেই। পুরো রাত সবাই খোঁজ করলো রংপুর শহরে, অনেক আত্মীয় খোঁজ করলো, কিন্তু সুপ্রিয়ার চিহ্ন অব্দি পেল না। শেষে শামীম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ করলো, যদি অ্যাক্সিডেন্ট হয়ে এখানে কেউ তাকে নিয়ে আসে, কিন্তু কোথাও এমন কোন অ্যাক্সিডেন্টের রোগী আসেনি।
পুরো রাত সবাই খোঁজ করে না পেয়ে শেষে সকালে নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানাতে মিসিং ডায়েরি করলো সুপ্রিয়ার বাবা মা। সুপ্রিয়া আর অপর পাশের মেয়েটাকে গাড়িতে তোলার পর দুজনেই গাড়ি থেকে নামার জন্য ছটফট করতে থাকলো। এক পর্যায়ে অপর মেয়েটি কোনো রকম গাড়ির জানলা পা দিয়ে ভেঙে গাড়ি থেকে লাফ দিলে বাকি সবাই সুপ্রিয়াকে ধরে ফেলে আর সুপ্রিয়া নাড়াচাড়া করতে পারে না। সুপ্রিয়া রৌনা দিয়ে ওর হাত বেঁধে ফেলে, দুজনের রুমাল নিয়ে সুপ্রিয়ার মুখের ভেতর ঢুকিয়ে দেয় যাতে সুপ্রিয়া চিৎকার করতে না পারে। তারপর তাদের সেই ঠিকানার বিল্ডিংয়ে সুপ্রিয়াকে নিয়ে আসে। তুই গিয়ে হোটেল থেকে নেশা করার যা যা আছে সব কিছু নিয়ে আয়। রাকিবের কথা মতো তিহান গাড়ি নিয়ে হোটেলে গিয়ে সব কিছু ব্যাগে করে নিয়ে হোটেল ম্যানেজারকে বলে আজ রাতে তারা বাইরে থাকবে, হোটেলে আসবে না, তাই তাদেরকে যেন কেউ ফোন না দেয়। তিহান নেশা করার মতো কিছু নিয়ে আসে। মালটা সেই জোসরে, আজ সেই মজা হবে। আমি ভাবতেও পারিনি এই রকম জায়গায় এত কোচে সুন্দর ফুলের সুবাস নিব। এ গাজা বাড়া হয়েছে তোর, আর মগের প্যাক বানা তাড়াতাড়ি, আমার তস হইছে না। তোর তো এখন আর তর্স হইবে না, প্রথমে তো মানা করলি আর এখন। সবার চোখে ক্ষুধার্ত চাহনি দেখে সুপ্রিয়া মনে মনে আল্লাহকে ডাকতে থাকলো আর ওদের সবার দিকে করুণ চোখে তাকিয়ে আছে যদি সুপ্রিয়াকে তারা ছেড়ে দেয়। কিন্তু না, তারা সবাই নেশা করার পর সুপ্রিয়ার হাতের বাঁধন আর মুখের কাপড় খুলে দিল। এসব কাজ করার সময় মেয়েদের চিৎকার না শুনলে এদের আবার ভালো লাগে না। সুপ্রিয়ার হাতের বাঁধন আর মুখ থেকে রুমাল বের করলে সুপ্রিয়া সবাইকে অনুরোধ করে বলতে থাকে, আপনারা আমার ধর্মের ভাই, দয়া করে আমাকে ছেড়ে দেন। কালকে আমার বিয়ে, বাড়িতে সবাই চিন্তা করতেছে। সুপ্রিয়ার কথা শুনে সবাই হাসতে থাকলো। সুপ্রিয়া মনে হয় এই কথা বলে তাদের মাঝে আগুন লাগিয়ে দিল। তখন আরিয়ান বলছে, আরে শোনা, আমরা তো কিছু করব না, শুধু তোমাকে একটু আদর করব, তারপর ছেড়ে দিব। কাল তো তোমার বিয়ে, এরপর তোমার বর তো তোমার সাথে প্রতিদিন আদর করবে। আজ একটু আমাদের সাথে মজা করো না। ভাই, আপনি এসব কি বলেন? আমি ওরকম মেয়ে না, দয়া করে আমাকে ছেড়ে দেন। আমার এত বড় সর্বনাশ করবেন না আপনারা। সুপ্রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। তখন রাকিব বলছে, সর্বনাশ করবো কেন, আমরা তোমাকে আদর করবো সোনা। এ রাকিব, আজ আমি আগে করি, তুই পরে কর। না না, রাকিব ওরা, আমি করব। একে একে সবাই সুপ্রিয়াকে আগে ভোগ করতে চায়। তখন রাকিব সবাইকে ধমক দিয়ে বলে, বুদ্ধিটা যেহেতু তার, সে যেহেতু সব ব্যবস্থা করেছে, তাই আগের মতোই আজও সে তার কাজ করবে। ব্যাস, শুরু হয়ে গেল সুপ্রিয়াকে ধর্ষণ করার পালা। একে একে 7 জন নির্মমভাবে সুপ্রিয়াকে ধর্ষণ করে। সুপ্রিয়ার সারা শরীরে নখ আর দাঁতের দাগ লেগে আছে আর পুরো বস্তুহীনভাবে মেঝেতে পড়ে আছে সুপ্রিয়া। সবাই সুপ্রিয়াকে ধর্ষণ করার পর আবারও নেশা করা শুরু করে দিল। তখন সুপ্রিয়া কোনো রকম উঠে দাঁড়িয়ে ওদের কাছে গেল। আজ যদি আমি আপনাদের বোন হতাম, পারতেন এমন খারাপ কাজ করতে নিজের বোনের সাথে? আপনাদেরকে একটু দয়া হলো না আমার উপরে? এই শালি, তুই আমাদের বোন হবি কেন রে? তোদের মতো মেয়েরা জন্মে আমাদের ভোগের শিকার হওয়ার জন্য। তোদের মতো আমাদের বোন ছোট লোক নাকি? নিজের বোন ভালো, অন্যের বোন খারাপ। জানোয়ার, কুকুরের দল। তোদের বোনেরও এমন হবে একদিন। এই কথাটাই মনে হয় সুপ্রিয়া বলা ভুল করে ফেললো। তখন আবারও এক এক করে সুপ্রিয়াকে ধর্ষণ করতে থাকলো এবং সুপ্রিয়ার শরীর সিগারেটের আগুন দিয়ে পোড়াতে থাকলো। আর এই সুপ্রিয়া যেখানে আগুনের সামান্য তাপ সহ্য করতে পারে না, আর পশুগুলোকে নির্মমভাবে তার শরীরের ভাঁজে ভাঁজে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আর একবার করে আগুন লাগিয়ে দেওয়া মাত্র সুপ্রিয়া বলতে থাকে, ও আল্লাহ গো, ও বাবা গো, বাবা গো। এত জোরে চিৎকার করছে মনে হয় বিল্ডিং ভেঙে যাবে, কিন্তু নরপশুদের হাত থেকে বাঁচবে না। সুপ্রিয়ার শরীর থেকে ব্লিডিং হতে থাকে, কিন্তু সেদিকে জানোয়ারগুলোর কোনো ভ্রুক্ষেপ নেই। তারা তাদের মতো করে সুপ্রিয়াকে ধর্ষণ করতে থাকে। শেষে রাকিব সিদ্ধান্ত নেয় একে বাঁচিয়ে রাখলে তাদের সমস্যা হবে, তাই কাল দিন পর্যন্ত ধর্ষণ করার পর মেরে ফেলে এখানে আশেপাশে পুঁতে রেখে দেবে। পুরা রাত সুপ্রিয়াকে তন্ন তন্ন করে খুঁজিয়েও শহরের কোথাও সুপ্রিয়াকে পেল না স্বামী। শেষে স্বামী অটো নিয়ে বাড়ির পথে রওনা দিল। সেই সময় একটা মেয়ে রাস্তায় অটো দেখতে পেয়ে অটো দাঁড় করালো। ভাই, দয়া করে আমাকে বাঁচান, আমি অনেক বিপদে পড়ে গেছি। স্বামী মেয়েটার দিকে ভালো করে নজর দিয়ে দেখলো মেয়েটার হাত পা ছিলে গেছে এবং মাথাটাও একটু কেটে গেছে, আর মেয়েটা কেমন যেন ঢুলছে। আপনার এমন অবস্থা কেমন করে হলো? কালকে সন্ধ্যার দিকে কিছু ছেলে গাড়ি করে এসে আমাকে আর একটা মেয়েকে জোর করে গাড়িতে তুললো। বাকি সব কিছু বলে দিল। আচ্ছা বোন, সেই মেয়েটার কি পরনে এমন রঙের পোশাক ছিল, আর মেয়ে একটু লম্বা চিকন ফর্সা? হ্যাঁ ভাই। কোন দিকে নিয়ে গেছে জানেন? আমার মনে হয় সামনে যে একটা নতুন বিল্ডিং হচ্ছে,
সেখানে নিয়ে যেতে পারি। আমাকে বাঁচান ভাই। কাল গাড়ি থেকে লাফ দেওয়ার জন্য কিছুই মনে নাই। আজ দেখি আমি ওই ক্ষেতের মাঝে পড়ে আছি। আমার মোবাইল, পাসপোর্ট কোথায় তা জানি না আমি। শামীম তখন আর একটা অটো দাঁড় করে মেয়েটাকে সেই অটোতে তুলে নিল। তারপর পকেট থেকে মোবাইল বের করে রাহিকে ফোন করে ঠিকানা দিল এবং আসতে বলল। শামীম কোনো দিকে না তাকিয়ে অটো চালানো শুরু করে দিল। গিয়ে একেবারে বিল্ডিং উঠল। এক এক করে সব ফ্লোরে দেখছে, কিন্তু কোথাও সুপ্রিয়া বা সেই ছেলেগুলোকে পাচ্ছে না। শেষে একটা ফ্লোর থেকে কিছু ছেলের হাসির আওয়াজ আসতে লাগলো। শামীম সেখানেই গেল, গিয়ে দেখে সুপ্রিয়ার পরনে কোনো পোশাক নেই আর সে পড়ে আছে মেঝেতে। শামীমকে দেখা মাত্র রাকিব বলল, এই কে রে তুই? এই তোর আমার কলেজে হাত দিয়েছিস, আজ তোদের কাউকে ছাড়বে না। এই কথা বলেই শামীম সেখানে পড়ে থাকা ইট হাতে নিয়ে রাকিবের মাথায় দিল বাড়ি। আর সাথে সাথে সবাই শামীমকে ধরল। আর রাকিব পাশে পড়ে থাকা বাঁশের লাঠি দিয়ে শামীমকে ইচ্ছে মতো মারতে থাকলো। 4 জন শামীমকে ধরে আছে আর রাকিব শামীমকে মারছে। বাকি 2 জন নেশা করার জিনিস বানাচ্ছে। সুপ্রিয়া একটু দেখতে পেয়ে, ওকে দয়া করে কেউ মেরো না, ওকে ছেড়ে দাও, ও আমার জীবন। তোমরা তো তোমাদের মনের আশা পূরণ করেছো। তাহলে এই তোর স্বামী হতে যাচ্ছিল? তুই ইস রে, জানিস তোর বউ না সেই একটা চেস। উফ, কি মজা না দিল আজকে আমাদেরকে। আচ্ছা, তোর মনে হয় বিশেষ হচ্ছে না? এই এক এক করে গত তোর কাহিনী আজ আর সামনে করে দেখা, আর বাকিগুলো ওকে ধরে রাখ। আর একজন ওর সামনে মাথা চেপে ধর, যাতে সবকিছু নিজের চোখে দেখতে পারে। আবার সুপ্রিয়াকে ধর্ষণ করা শুরু হয়ে গেল, তাও আবার শামীমের চোখের সামনে। যেখানে শামীম সুপ্রিয়ার গায়ে ফুলের টোকা পড়তে দেয় না, আর আজকে তারই সামনে তার জীবনকে ধর্ষণ করছে। এই দৃশ্য দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই দৃশ্য আর সহ্য হচ্ছে না তার। একে একে সবাই শামীমের চোখের সামনে সুপ্রিয়াকে ধর্ষণ করলো, আর তাদের ধর্ষণ করা হয়ে গেলে রাকিব যা বললো তা শুনে শামীমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। স্টপ র্যাপ। একটা মেয়ে, কারো বোন, কারো মেয়ে, কারো ভালোবাসা। দয়া করে নিজের খারাপ চাহিদা পূরণ করার জন্য এমন বাজে কাজ করবেন না। কম বেশি সবার করে বোন আছে, যার যার বোন তার তার কাছে কলেজের টুকরা। ধর্ষণ করা শেষে সবাই নিজেদের পোশাক পরে নিল। তারপর সবাই মিলে শয়তানে হাসি দিতে থাকলো। যা শামীমের সহ্য হচ্ছে না, সুপ্রিয়ার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সবাই মিলে আবার শামীমকে মাটিতে শুইয়ে দিয়ে লাথি মারা শুরু করে দিল। তারপর রাকিব সবাইকে বলল, এই এদের দুজনের একজনকে বাঁচিয়ে রাখা যাবে না, তা না হলে তো সমস্যা হতে পারে। ধুর, কি যে বলিস তুই। শোন, এই মেয়েটাকে এর সামনে মেরে ফেল, দেখবি এই শালা বেঁচে থাকলেও মরার মতো থাকবে। আরিয়ান ঠিক বলেছে রাকিব, আমারও মনটা তাই বলতেছে। রাকিব, দেখ তো শিরোনামটা কেমন হয়। হবু বরের সামনে নববধূকে ধর্ষণ এবং সেই হবু বরের সামনে নববধূ খুন। সবাই এই কথা শুনে হু হু করে হাসতে থাকলো। শামীম, রাকিব আর ওদের কথা শুনে অবাক হয়ে গেল। 3 জন শামীমকে ধরে থাকলো, আর বাকিগুলো সুপ্রিয়ার কাছে গেল। আর রাকিব পকেট থেকে একটা নতুন ব্লেড বের করলো আর সুপ্রিয়ার গলার কাছে ধরলো। সুপ্রিয়াকে তুলে 2 হাঁটুর উপর ভর করে রাখলো, আর 2 জন সুপ্রিয়ার হাত ধরলো। শামীম সুপ্রিয়ার দিকে করুণ চোখে, সুপ্রিয়া শামীমের দিকে করুণ চোখে তাকালো। 2 জন চোখে চোখে কথা বলছে। কতই না স্বপ্ন ছিল তাদের দুজনের। দুজনে সংসার গড়বে, সুখের জীবন সাজাবে, কিন্তু তা বুঝি আজ শেষ হয়ে যাচ্ছে। যখন রাকিব সুপ্রিয়ার গলায় পৌঁছ দেবে, সেই সময় শামীম বলছে, ভাই, আপনাদের দুজনের পায়ে দড়ি, আমার কলেজেকে ছেড়ে দাও। আমি আপনাদের নামে কোনো কিছু করব না। আমরা কি অতটাও বোকা নাকি? আপনাদের যা করার তা তো করেছেন, আমার জীবনকে বাঁচতে দাও। ওকে না মেরে আমাকে মেরে ফেলো, ওকে বাঁচতে দাও। আপনাদের সবার পায়ে দড়ি, দয়া করুন আমাদের উপর। এর আগে ছেড়ে দে, মনে হয় না কাউকে কোনো কিছু জানাবে। তিহান, বেশি বুঝিস তুই। ওরা ছাড়া পেলে সমস্যা হবে আমাদের। রাকিব, তুই তিহানের কথা শুনিস না, সমস্যা হবে। আর এখানে থাকা যাবে না। আমাদের মন বলতেছে আরও অনেকে আসতে পারে এখানে। দ্রুত সব শেষ কর তুই। আল্লাহর কসম করে বলতেছি, এই ঘটনা কাউকে বলবো না। দয়া করে আমার প্রাণকে বাঁচতে দেন আপনারা। ও ভাই, যা করার তা তো করে ফেলছেন, আমার জীবনের উপর একটু দয়া করেন। আমি কথা দিতেছি, কেউ কিছু জানবে না। আমি ওকে ওকে নিয়ে চলে যাব। প্লিজ ভাই, আপনারা তাকে মেরে ফেলবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, ছেড়ে দেন ভাই। পেছন থেকে রাজু একটা ইট দিয়ে শামীমের মাথায় বাড়ি দিল, আর শামীম মুখ থুবড়ে মেঝেতে পড়ে গেল। শামীমের চোখটা প্রায় ঝাপসা হয়ে আসছে, তবুও নিজের শরীরের জোরে চোখ দুটো খোলা রাখলো। শালা তখন থেকে বকবক করে যাচ্ছে। এই রাকিব, মেরে ফেল আর চল দ্রুত এখান থেকে।
সুপ্রিয়া সবার দিকে কেমন মায়া ভরা চোখে তাকালো, যেন সুপ্রিয়াকে সবাই ছেড়ে দেয়। সুপ্রিয়ার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তার সামনে তার প্রাণকে সবাই আঘাত করলো। যদি শরীর জোর থাকতো তাহলে সবাইকে সরিয়ে দিয়ে শামীমের কাছে গিয়ে বুকে জড়িয়ে নিত। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সেই সময় সুন্দর করে 3টা পোঁচ টেনে দিল রাকিব সুপ্রিয়ার গলাতে। আর সাথে সাথে সুপ্রিয়ার দেহটা মেঝেতে পড়ে গেল, কিন্তু চোখের পাতা এখনও খোলা। দু চোখ ভরে শামীমের দিকে তাকিয়েই আছে সুপ্রিয়া। দেখে মনে হবে সুপ্রিয়া বেঁচে আছে, কিন্তু সুপ্রিয়ার প্রাণ থেকে তার আত্মাটা চলে গেছে। রাকিব, চল, আর দেরি করা ঠিক হবে না। ঠিকই বলেছিস, চল তোরা। মজাটা কিন্তু সেই হয়েছে, এভাবে কতদিন পর যে মজা করলাম। শুধু কি একাই মজা করেছিস নাকি আমরা কি করি নাই? এই সবকিছু নিয়ে আয়, কোনো কিছু ছাড়িস না, বুঝলি? সবাই সবকিছু গুনিয়ে নিয়ে বিল্ডিং থেকে বের হলো। স্বামী মাটিতে শুয়ে থাকা অবস্থায় ধীরে ধীরে এগিয়ে গেল সুপ্রিয়ার কাছে। এই কলেজে কথা বলো না, দেখো সবাই চলে গেছে আর কেউ কিছু বলতে পারবে না তোকে। আমি আছি তো, কথা বল, কোনো ভয় নেই। আমি তোকে অনেক ভালোবাসা দেবো, সব কিছু ভুলিয়ে দেবো, বুঝলি? সুপ্রিয়ার তো আত্মা সেই কখন চলে গেছে। মরা মানুষ কি কথা বলতে পারে নাকি? তবুও স্বামী সুপ্রিয়াকে নানা রকম কথা বলছে। এ জানিস, তুই যেমন করে চাইছিস ঠিক তেমন করে বিয়ে বাড়ি সাজানো হয়েছে। দূরের দূরের আত্মীয়কে দাওয়াত দিয়েছি, তোর জন্য বাড়িতে সবাই অপেক্ষা করতেছে। চল না, ওঠ, আমি তোকে নিয়ে যাব। দেখ, এভাবে থাকলে কিন্তু তোর সাথে আর কথা বলবো না, আবার কিন্তু অভিমান করে থাকবো, বলে দিলাম। জানিস, আমি না বাসর ঘর সাজানোর জন্য শহর থেকে লোক এনেছি। তুই যেমন করে চেয়েছিস ঠিক সেরকম করে সাজিয়ে দিয়েছে তারা। শামীম যত কিছুই বলুক না কেন, সুপ্রিয়া কি আর কোনো কথা বলবে? মৃত মানুষ কখনো কথা বলে না। দুজনের সব স্বপ্ন নষ্ট করে দিল কিছু মানুষ রূপী জানোয়ার। ওরা 7 জন বিল্ডিং থেকে নিচে নেমে এলো। আশেপাশে ভালো করে দেখে নিল কোথাও কেউ আছে নাকি। আর আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। রাহি পেছন দিক দিয়ে সে বিল্ডিংয়ে ঢুকলো। ঢুকে দেখে ওই 7 জন বের হয়ে যাচ্ছে। কেউ প্যান্টের জিপার লাগাচ্ছে, কেউ বা শার্ট ঠিক করছে, কেউ বা প্যান্টের বেল্ট লাগাচ্ছে। সবার মুখে তৃপ্তির হাসি। রাহি কিছু বুঝলো না, কিন্তু রাহির সবার মুখ খুব ভালো করে চিনে নিল। কিন্তু ওরা কেউ রাহিকে দেখলো না, ওরা নিজেরা বলা বলি করছে। সেই একটা জিনিস ছিল, আরো মজা করা যেত। শুধু মজা না রে, স্বর্গে যেতাম। কেন যে এমন মেয়ে ঢাকা শহরে মেলে না, পুরো ইনটেক মাল, একটা মজাই মজা। ওকে মেরে না ফেলে ঢাকা নিয়ে গিয়ে কিছুদিন মজা করে পতিতালয়ে বিক্রি করে দিতাম। আরে বেটা, তোর কি টাকার অভাব নাকি? শোন, এখানে আর থাকা ঠিক হবে না। এখান থেকে চলে যেতে হবে অন্য কোথাও। এবার কিন্তু শহরে না, গ্রামে যাব। এমন কচি মাল পেলে আবারও মজা করব। তোদের দাঁতে দেখি এখনও মজা আটকে আছে। এমন জিনিস পেলে কে না খুশি হয় বল দেখি। ওরা আরো নানা রকম কথা বলে সেখান থেকে চলে গেল গাড়ি করে। রাহি দ্রুত বিল্ডিংয়ের মধ্যে ঢুকলো। ঢুকে সবগুলো ফ্লোরে খুঁজতে লাগলো। একসময় পেয়ে গেল। একসাথে শামীম আর সুপ্রিয়া মেঝেতে পড়ে আছে। শামীম সুপ্রিয়াকে কি যেন বলছে, কিন্তু সুপ্রিয়া কিছুই বলছে না। শামীমের মাথা থেকে রক্ত বের হচ্ছে, আর সুপ্রিয়ার পুরো শরীর সিগারেটের আগুন দিয়ে পুড়ে ফেলা। শরীরে কোনো কাপড় নেই। সুপ্রিয়ারও শরীর থেকে রক্ত বের হচ্ছে। এমন দৃশ্য দেখে রাহি আতঙ্ক হয়ে গেল। দৌড়ে ওদের কাছে গেল, নিজের গায়ে রৌনা দিয়ে সুপ্রিয়ার শরীর ঢেকে দিল। কেমন করে হলো এসব দুলাভাই? কে এমন করলো? ওই 7 জনই এমন করেছে, আমার চোখের সামনে ওরা। সব বলে দিল। রাহিয়া নিজের বোনকে না ধরে শামীমকে ধরলো। তারপর বাড়িতে ফোন করে সব জানালো। আর শামীম তখনই জ্ঞান হারিয়ে ফেললো। সুপ্রিয়ার লাশ এনে কাউকে জানতে দিল না ঘটনাকে, শুধু জানানো হলো সুপ্রিয়া অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপর সুপ্রিয়ার জানাজা হলো, দাফন কাফন সব শেষ হলো, আর শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহিয়া শামীমের বাড়িতে ভয়াবহ শোক নেমে এলো। পুরো এলাকা জুড়ে একটা শোকের অবস্থা। কারো যেন বিশ্বাস হচ্ছে না সুপ্রিয়া মারা গেছে। আজ সপ্তাহখানেক পরে শামীম বাড়ি ফিরল। এসে সুপ্রিয়ার বাড়ির কবরের কাছে গেল। সাথে রাহিও আছে। শামীম সুপ্রিয়ার কবরের উপর শুয়ে কান্না করতে থাকলো। নিজের চোখের সামনে তার ভালোবাসার মানুষকে ধর্ষণ আর খুন হতে দেখেছে, কিন্তু তাকে বাঁচাতে পারেনি। আর বাঁচাবে কি করে? একজন মানুষ কি 7 জনের সাথে পারা যায়? দুলাভাই আর কাঁদিস না, বোনের কষ্ট হবে। আমার বোনটার জন্য দোয়া কর। আমি কেমন করে বেঁচে থাকবো রাহি, তুই বল তো। আমার জীবনটাতে তোর বোনের হাতে ছিল রে, আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল রে রাহি। তোর তো ভালোবাসা মানুষ, আমার যে কলিজার টুকরা বোন হয়। আমার আব্বা মা তো সুপ্রিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তুই
তুই কি জানিস না শুধু কি কষ্ট তোর হচ্ছে, আমাদের কারো হচ্ছে না? জানিস তোর বোন আমাকে খুব বলতো, যেদিন হারিয়ে যাবো সেদিন বুঝবি কি হারিয়েছিস তুই। আর দেখ না, আজ আমি সত্যি তাকে হারিয়ে ফেললাম রে। এসব কথা মনে করে আর নিজের কষ্ট বাড়াস না। এখন চল, বাড়িতে গিয়ে কিছু খাওয়া করবি তুই। নারী খাবো না, আমার কলেজেকে ছাড়া খেতে পারবো না। আমার কলেজে যে আমার হাতে ছাড়া খায় না রে। চল তুই দুলাভাই। জানিস ওখানে অন্ধকারে অনেক ভয় করে। দেখ না একাই অন্ধকারে আছে, সে আমি পারবো না ওকে ছাড়া যেতে। আল্লাহ আছে, তিনি সব কিছু দেখবে। এমন কথা আর বলিস না দুলাভাই। জানিস ওর না আগুনে অনেক ভয়, আর ওই জানোয়ারগুলো আমার কলেজের পুরা শরীর আগুনে পড়িয়েছে। আমার কলেজেকে অনেক কষ্ট দিছে, আমার কলেজের পবিত্র শরীরটা নষ্ট করে দিছে।